আমার নাম মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার পরিবারে রয়েছে আমার বাবা মা, রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন ফুফু। আমার ফুপুর বিয়ে হয়ে যায়, এরপরে ফুপুর পারিবারিকভাবে একটু সমস্যা হয়, তারপর থেকে ফুপু আমাদের সঙ্গেই থাকে। রয়েছে একটা ফুফাতো বোন সহ আমার নিজের ছোট দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরের কোনো এক গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন ব্যবসায়ী, তবে আমার বাবা নামকরা বড় মানের কোনো ব্যবসায়ী নয়। আমার বাবার আমাদের এলাকাতেই একটা পানের দোকান আছে। আমার বাবা, আমি খুব দেখে আসছি ছোটবেলা থেকে আমার বাবা পানের ব্যবসার সঙ্গে জড়িত। বাংলাদেশের সিলেট জেলার আমার বাবা নামকরা একজন পান ব্যবসায়ীও বলা চলে ঠিক আমাদের এলাকাতে। বাবা পানের ব্যবসা করতে, এবং এরকম করে আমার বয়স যখন প্রায় 14 বছর বয়স হয়, আমার 14 বছর বয়সে আমার বাবা ওই পানের ব্যবসায় অনেক বড় একটা লস খায়, মানে অনেক বড় একটা লস খায়। এবং ওই লস খাওয়ার পরে আমাদের পরিবারটা একেবারেই ভেঙে পড়ে। পরিবার একেবারেই ভেঙে পড়ে। আমার বাবা একসাথে অনেকগুলো টাকা মার খাওয়ার পরে আমার বাবা মানসিকভাবে অনেকটা মানে আর কোনো কিছু করে উঠতে পারতেছিল না। ওই মুহূর্তটাতে ওই 14 বছর বয়সে আমি তখন সংসারের হাল ধরি। আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমাদের ঘরে যে পানগুলা ছিল, আমি আমার মাকে বলতাম যে পানগুলা খিলি পান আমরা বানিয়ে দাও। আমি 14-15 বছর বয়সে বাজারে হেঁটে হেঁটে পানের খিলি বিক্রি করতাম ঠিক সেই ছোট বয়সে। তখন থেকে আমি আমাদের পরিবারের সংসারে হাল ধরি। এরকম করতে করতে মোটামুটি অনেকটাই বড় হই। আমার বয়স 17-18 কাছাকাছি হয়ে যাওয়ার পরে আমার বাবা তখন সিদ্ধান্ত নিল, বাবার কাছে অল্প কিছু পুঁজি আছে, আর আমি নিজেও পান টান বিক্রি করে মোটামুটি কিছু টাকা জমাই। এরপরে আমাদের এলাকাতে আমার বাবা চিন্তা করলো একটা পানের দোকান দিবে। বাবাও চালাবে, আমিও চালাবো। আমার বাবা কিন্তু পানের আড়ত ছিল, আড়তদারের মতো একজন ব্যবসায়ী ছিল। এবং এরপরে আমার বাবা আর আমরা দুজনেই মিলে আমাদের বাজারে একটা পানের দোকান দিই। যেখানে আমার বাবার আড়ত ছিল, সে আড়তের সামনে আমরা তখন মানে একটা জায়গার মধ্যে বসে পান বিক্রি করতাম। দিনের একটা সময় আমার বাবা বসতো এবং আরেকটা সময় আমি বসতাম। এইভাবে বাবা আর আমি সমন্বয়ে এই পানের দোকানটা চালাতাম। এরকম করতে মোটামুটি আমি প্রায় অনেকটাই বড় হয়ে যাই। একদিন হলো কি, মানে একদিন বলতে এই দিন আপনার আমাদের ইসলাম ধর্মের একটা পবিত্র দিন ছিল, শবে বরাত ছিল। তো শবে বরাতের রাতের বেলায় আমার আব্বা এবং আমরা দুজনেই ওই দিন দোকানে একসঙ্গে বসে আছি। তো সেদিন আমি আব্বাকে বলতেছি, আব্বা আজকে তো শবে বরাতের রাত এবং এটা একটা পবিত্র রাত, একটা কাজ করেন, আপনার বাড়িতে চলে যান, আপনার বাড়িতে গিয়ে নামাজ কালাম পড়েন, আমি দোকান বন্ধ করে আসতেছি। তো আমার আব্বা বলে, আমাদের বাড়ির মানে যাওয়ার রাস্তাটা কিন্তু আবার একটু মানে অন্যরকম বলতে কি, বাজার থেকে আমাদের বাড়ির দূরত্ব খুব বেশি না, তবে আমাদের বাড়িতে যাওয়ার আগে একটা শ্মশান ঘাট পড়ে। একটা খালের পাড় দিয়ে যাইতে হয়, একটা খাল আছে এবং খালের পাড়ে একটা শ্মশান ঘাট, এবং এই খাল পার হয়ে শ্মশান ঘাট পার হয়ে তারপর আমাদের বাড়িতে যাওয়া লাগে, মানে খালের এই পার আর ওই পার। তো বাবা আমারে বললো, একটা কাজ কর, মানে খাল পার হয়ে যাবি রাতের বেলায়, আমরা একসঙ্গে যাই। আমি আমার আব্বারে বললাম যে, আব্বা দেখো, মানে তুমি যাও, আমি যেতে পারবো, কারণ আজকে শবে বরাতের রাত, অনেক মানুষের রাস্তাঘাটে আছে, রাস্তাঘাট তো মানুষের ভরপুর। শবে বরাতের রাতে দেখবেন বিশেষ করে গ্রামের ছেলে মেয়ে মানে সবাই হচ্ছে মানে মোটামুটি একটু রাস্তাঘাটে থাকে। বিশেষ করে ছোট বাচ্চারা টুপি পরে পাঞ্জাবি পরে আপনার মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। তাই আমি আব্বাকে বললাম যে, আমি যেতে পারবো, তুমি খুব বেশি একটা টেনশন করো না, তুমি চলে যাও। তো আব্বাকে তখন আমি বিদায় করে দিলাম। তো সেই মুহূর্তে আমি দোকান চালাইতে আমার আসলে মনে নাই যে আমার তাড়াতাড়ি দোকান বন্ধ করতে হবে, বাড়ি যেতে হবে। অনেকক্ষণ লেট হয়ে গেছে হয়ে যাওয়ার পরে তখন দোকান বন্ধ করলাম। দোকান বন্ধ করার পর আমাদের এলাকার আরেক ছেলে সৈকত নাম, ও আবার ওর দোকান আছে, ও আমাদের এলাকাতেই থাকে। সৈকতরে বললাম যে, সৈকত চল বাড়ি যাবো। সৈকত আমার বলেন, আজকে যাবো না, আমি বাজারে মসজিদে নামাজ পড়ে এখানেই থেকে যাবো। তো ও আর গেল না, পরে আমি একাই যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চারদিকে মোটামুটি একটু অন্ধকারই আছে, হাতে একটা টর্চ লাইট ছিল, এবং টর্চ লাইট নিয়ে দোকানটা বন্ধ করে আমি তখন আপনার বাড়ির পথে রওনা দিলাম। খালের পাড়ে আসার পরেই না আমার শরীরটা কেমন জানি একটু ভার লাগতেছিল। এখন এটাকে আসলে মনের ভয় নাকি সত্যি কোনো একটা কিছু, আমি ঠিক বুঝতে পারলাম না। তো আপনারা যারা গ্রামের মানুষ আছেন তারা বুঝবেন যে গ্রামে যে সাঁকু হয়, যেটা বাঁশ দিয়ে করা হয়, একটা বাঁশে ধরে এবং আরেকটা বাঁশ দিয়ে হেঁটে যায়, এই খালের উপরে আমাদের একটা সাঁকু আছে। খালের উপর সাঁকুটার মধ্যে আমি যখন উঠলাম তখন দেখলাম মাঝখান বরাবর যাওয়ার পরে আমি দেখলাম যে সাঁকুটা কেমন জানি কাঁপতেছে, মানে এরকম নড়তেছে, মনে হলো সামনে এবং পিছনে কেউ একজন সাঁকুটাকে নাড়াইতেছে। তো আবার আমাদের সাঁকুটা অনেক বড়, তো খালের এই পার থেকে ওই পারে যাওয়া লাগে।
আমি বলতেছি কেউ আসে নাকি, অনেক সময় বাচ্চারা এরকম করে, মানে সামনে দাঁড়িয়ে সাঁকুটারে নাড়াচাড়া করে। তা আমি বলতেছি যে সামনে কেউ আসো, সাঁকু নাড়াইতেছে কে, এই সাঁকু কে নাড়াইতেছে, জোরে জোরে চিল্লিয়ে বলতেছি। তো আমি চিল্লিয়ে চিল্লিয়ে বলতেছি, কিন্তু ওই পক্ষ থেকে কোনো শব্দ আসে না, বাট মনে হলো যে কেউ একজন সাঁকুটাকে নাড়াইতেছে। এবার আমি আস্তে আস্তে করে আরো সামনের দিকে যাচ্ছি এবং বুকের ভিতর তখন একটু ভয় মোটামুটি ঢুকেই গেছে। তো একবার চিন্তা করতেছি সাঁকু থেকে ফিরে আবারও দোকানের দিকে চলে যাব, বাজারে চলে যাব। তা আমার তো আসলে ওই পানের দোকান, বুঝতেই পারেন, ওর তো আর তো বড় কোনো দোকান না। তা আমি থাকার মতো তো জায়গা নাই, আর আমার বন্ধু সৈকত তো ঘুমিয়ে গেছে। চিন্তা করলাম আল্লাহ ভাগ্যে যা রাখছে, আজকে একটা শবে বরাতের পবিত্র রাতি, এই রাত্রিতে আল্লাহ আমাকে রহমত করবে, কিছু হবে না। এ আল্লাহর উপরে ভরসা করে আমি সামনের দিকে হাঁটা শুরু করছি। হাঁটতে হাঁটতে শ্মশান ঘাটটা পর্যন্ত আসছি, এবং শ্মশান ঘাটটাতে আসার পরে আমি হঠাৎ করে তাকিয়ে দেখি শ্মশান ঘাটের পাশে একটা মেয়ে বসে আছে। একটা মেয়ে বসে আছে, তার গায়ে একটা কালো চাদর, গায়ে একটা কালো চাদর। এখন মেয়ে না বুড়ি নাকি তা তো আমি জানি না, চাদর দিয়ে শরীরটা ঢাকা। তো দেখেই তো বুঝে গেলাম যে এটা কোনো মানুষ না, এটা অবশ্যই কোনো একটা জিন, সে এখানে বসে আছে। আমি তখন চিন্তা করতেছি এখন আমি কি করবো, কি চিৎকার দিব না দৌড় দিব, মানে জায়গার মধ্যে হঠাৎ এরকম একটা জিনিস দেখার পরে কে বা ঠিক থাকতে পারে। তখন আমি চিন্তা করলাম যে আমি একটা দৌড় দিই, মানে লাইট এবং আমার একটা চাদর ছিল, চাদর আর লাইটও জায়গার মধ্যে রেখে দিলাম দৌড় বাড়ির দিকে দৌড়াইতে দৌড়াইতে কোনো রকমের বাড়িতে গিয়ে পড়ছি, পরে চিৎকার দিয়ে উঠানের মধ্যে জ্ঞান হারিয়ে ফেলি। এবং আব্বা মা সবাই তখন বেরিয়ে আসে, কি হয়েছে। আমি বললাম যে এই ঘটনা, আমার অলরেডি দাঁতি লেগে গেছিল, মানে দাঁতি লেগে গেছে, আমি দাঁত মিলতে মানে দাঁত খুলতে পারতেছিলাম না, দাঁতি লেগে গেছে। আমার আব্বা বলে তুই টর্চ লাইট আর মানে করে রাখছিস, তোর ওই চাদর কই, আমি বলি রাস্তার মধ্যে রয়ে গেছে। আব্বা আমার বলে শ্মশান ঘাট দিয়ে আমরা রাত বিরাত চলাফেরা করছি, কই আমরা তো কোনোদিন এরকম কিছু দেখি নাই, এরকম কোনো দৃশ্য তো আমাদের চোখে পড়ে নাই, তুই এমন কি দেখলি। আমি বললাম আব্বা আমি নিজের চোখে দেখছি কালো চাদর পরিহিত অবস্থায় কেউ একজন শ্মশান ঘাটের ওখানে বসে আছে। আমার আব্বা বলে চল যাবো, আমি বললাম না আমি যাবো না। আমি তো গেলাম না। আমার আব্বা তখন আমার ওই পুকুরে নিয়ে, যে পুকু আমাদের বাড়িতে থাকতো, ওই পুকুরে নিয়ে আব্বা তখন ওই মানে আপনার শ্মশান ঘাটের ওখানে গেছে। যাওয়ার পর আমার টর্চ লাইট আর আপনার চাদরটা আবার নিয়ে আসছে। আবু বলতেছে যে চাদরটাও পড়েছিল রাস্তায়, টর্চ লাইটটা নাকি জ্বালানো অবস্থায় ছিল, আমি যে এটা অন করছি এটা অফ করে নেই, অন অবস্থায় ছিল। ওইখান থেকে আমার আব্বা তখন টর্চ লাইট আর আমার চাদরটা নিয়ে বাড়িতে আসছে। এবং ওই রাতের পরে আমার এত পরিমাণের জ্বর হয়েছে ভাই, আমি পুরো শরীর আর নাড়তে পারি না জ্বরে, মানে জ্বরে মনে হয় মরে যাওয়ার মতো অবস্থা, প্রচণ্ড রকমের জ্বর, মানে একদম আমি ভেবেছিলাম যে হয়তো আমি মারা যাব। এবং এক সপ্তাহ পর্যন্ত আমার এই জ্বর ছাড়ে নাই। আমাকে অনেক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে, অনেক কিছু করা হয়েছে, এবং এক সপ্তাহ পরে আমার মা সিদ্ধান্ত নিল, আব্বা ভাবলো যে হয়তো আমার জিনের কোনো সমস্যা হতে পারে। এবার কবিরাজ দেখাতে শুরু করছে। সেই কবিরাজ দেখাতেও প্রায় 1 মাসের মতো লেগে গেল, মানে 1 মাস সময় লাগছে কবিরাজের কাছে এমনি সামনে গিয়ে আমি মোটামুটি একটু সুস্থ হতে। তবে আমি এত পরিমাণে শুকাইছি যার দেখলে রীতিমতো আপনি ভয় পেয়ে যাবেন। আমার গাল চাপা ভেঙে মাথার চুল পড়ে গেছে, এবং কি যে জ্বর হয়েছে তা আল্লাহই ভালো জানে। যাই হোক, মোটামুটি একটু সুস্থ হলাম। সংসার তো চলে না, জিনে ধরক আর ভূতে ধরক আর যাই হোক, পেটে তো আর এটা বুঝবে না, পেটে তো দিন শেষে খাবার চাইবে। এখন পেটের খাবার জোগাড় করার জন্য আমি আবারও আব্বুর সঙ্গে ওই দোকানে বসবো পরিকল্পনা করলাম। তো আমি সন্ধ্যার আগে বাড়ি চলে আসবো। আমি আব্বারে বললাম যে আমি দিনের বেলায় যাবো সকালে, এবং সন্ধ্যার পরপরই আমি মানে সন্ধ্যার আগে আগে আমি বাড়ি ফিরে চলে আসবো। আমার আব্বা বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, তুই সন্ধ্যার আগে আগে চলে আসিস। পরে একদিন দোকানে বসছি, যেদিন দোকানে বসছি সেদিনকার ঘটনাটাই আপনাকে বলি। দোকানে বসার পরে আমি দোকানে বসে আমাদের দোকানটার সামনেই, মানে আমরা যেখানে পান বিক্রি করি ওই পান দোকানটার সামনেই হচ্ছে একটা বট গাছ আছে। হঠাৎ করে বট গাছের নিচে দেখতেছি কি, ঠিক যে জিনিসটাকে আমি দেখছিলাম আপনার শ্মশান ঘাটে বসে আছে, সেম জিনিসটা বট গাছের নিচে বসে আছে। আমি দেখিয়ে দিছি চিৎকার দোকানের মধ্যে, হঠাৎ করে আমার আব্বা আছে সাথে। আব্বা আমার বলে কি রে, দিনে দুপুরবেলা এরকম চিৎকার দিলি কেন? আমি আব্বা এটা কি? আব্বা আমার বলে আর এটা একটা পাগলি। আমি বললাম পাগলি? কি পাগলিটা? আব্বা বলে এটা অনেকদিন ধরে বট গাছের নিচে এসে বসে থাকে, এটা একটা পাগলি মহিলা। আমি বললাম আব্বা এই পাগলিটারই তো আমি শ্মশান ঘাটের ওইখানে দেখছিলাম। আমার আব্বা বলে হ্যাঁ তাইলে তো তোর ধারণা ঠিক আছে, তুই যে ভয় পাইছিস তুই কোনো জিন দেখা ভয় পাইস নাই। মূলত এই পাগলিটাই মাঝে মাঝে অন্ধকারে বিভিন্ন জায়গায় বসে থাকতো, এটা গ্রামের অনেকেই বললো বা বাজারের অনেকেই বললো। তখন আমার আব্বা আমারে বললো তার মানে সেদিন ওই পাগলিটাই বসেছিল ওখানে, ওই পাগলিটাই বসেছিল, তুই পাগলিটারে দেখে মনে হয় ভয় পাইছিস। এরপরে বিশ্বাস করুন ভাই, আমি দোকান চালাইতাম ঠিক আছে সকাল থেকে সন্ধ্যা অবধি,
বাট ওই পাগলির দিকে তাকালে আমার ভয় হয়ে যেত। আবার বাজারের যে লোকেরা আছে তারা অনেকেই পাগলিকে খাইতে দিত, ধরেন এইটা ওইটা, মানে যাদের কাছে যতটুকু খাবার ছিল বা থাকতো তারা দিত, পাগলি ওখানেই খাইতো, ওখানেই থাকতো। কিন্তু অবাক করার বিষয়টা আমি আপনাকে বলে রাখি, সকালবেলা আমি যখন যাইতাম দোকানটা খোলার জন্য, আমাদের পান দোকানটা খুলে আমি পান বিক্রি করতে বসতাম। আমি দুপুরে খাবার খাইতাম, দুপুরে খাবার নিয়ে যেতাম সাথে করে, অথবা আব্বা দিয়ে যেত দোকানে। দুপুরে খাবার খাইয়া আসরের নামাজের পরে আমি বাড়িতে আসতাম। এই যে সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত ওই পুরো সময়টা আমি দেখতাম যে পাগলিটা ওখানে বসে আছে, পুরোটা সময় পাগলিটা ওখানে বসে আছে। আমি তার কোনো ক্রমেই দেখি না যে ওখান থেকে উঠা একটু আলাদা কোনো একটা জায়গায় যেতে। অনেক পাগল হয় না যে উঠে এদিক সেদিকে একটু হাঁটাহাঁটি করে, এখানে সেখানে যায় বা দোকানে গিয়ে খাবার চায়, এরকম কিন্তু আমি তার কখনোই দেখি নাই। আমি দেখতাম সে শুধুমাত্র চাদরটা মুড়ি দেয়, এবং চাদরটা কি করে আপনার প্লাস্টিকের ব্যাগের মতো একদম পুরো মুখ টুক শরীর সবকিছু ঢাইকে একদম গোল হয়ে বসে থাকে, যা রীতিমতো দেখলে একটু ভয় লাগার মতোই অবস্থা। তার চেহারা এখানকার কেউ দেখে না। যখন তার সামনে খাবার দিয়ে যায় বলে, ওই তোরে খাবার দিয়ে গেছি, এটা বলে গেলে ও তখন চাদরটি একটু ফাঁকা করে খাবারটা আনে এবং খাবারটা খায়। এভাবে দীর্ঘ অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আপনার আমি আসরের নামাজ পড়ছিলাম, নামাজটা পড়ে আসছি, আব্বা আসবে মাগরিবের আগ মুহূর্তে, পরে আব্বার দোকান বুঝে দিয়ে আমি বাড়ি যাব। পরে আমি চিন্তা করলাম যে পাগলিটারে তো কোনোদিন দেখি না, এটার আজকে এতদিন ধরে আমাদের দোকানের সামনে বসে থাকে, ওরে আজকে একটু দেখবো। মানে ওই সময়টা আবার আমার যে মনের ভিতরে একটা ভয় ছিল, ওই ভয়টা কিন্তু কেটে গেছে, সেই সময়টাতে ভয়টা কেটে গেছে। পরে আমি আস্তে করে তার চাদরটা ধরলাম, এবং চাদরটা ধরে চাদরটা একটুখানি উপরের দিকে উঠাইয়া আমি অবাক হয়ে গেলাম ভাই, এটা তার চেহারা দেখে। তার চেহারা এত সুন্দর, মানে আমার কাছে মনে হয় কি যে চাদরের মধ্যে একটা লাইট মারা, মনে হলো তার মুখ থেকে আলো বেরোইতেছে, ওই আলোটা মনে হয় টর্চ লাইটের মতো। এত সুন্দর একটা পাগলি, আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। এবং সে আমার কাছ থেকে জোর করে টান দিয়ে চাদরটা নিয়ে চলে গেল, মানে এভাবে চাদরটা টান দিয়ে সে মুখটা ঢেকে ফেললো। আমি তখন নিশ্চিত হয়ে গেলাম না এটা কোনো পাগল না, একটা পাগল এভাবে এতটা সুন্দর হতে পারে না। আব্বা যখন আসছে দোকানে, আসার পর আমাকে বলে, কি রে বাড়ি যাবি না, দে বাড়ি যা। আমি তখন বাড়ি যাইতেছি না। আব্বা বলে, সন্ধ্যার পরে তো তোর যাইতে ভয় লাগে, সন্ধ্যার পরে তো ওই শ্মশান ঘাট দিয়ে তুই বাড়ি যেতে ভয় লাগে, তো তাড়াতাড়ি এখন বাড়ি চলে যা, এখানে দাঁড়াই থাকিস না। আমি আব্বার কিছুই বলি নাই, না বলে আব্বুর কথা মতো তখন বাড়িতে আসছি। বাড়িতে এসে আমাদের বাড়ির সামনে উঠানের পাশেই হচ্ছে বসার একটা জায়গা আছে, এটা আমি কাঠ দিয়ে বানাইছি। আমি মাঝে মাঝে ওখানে বসি সন্ধ্যার পরে। ওইখানে বসে বসে আমি চিন্তা করতেছি, আল্লাহ এটা আমি কি দেখে আসলাম, এ কি মানুষ না পরী? একটা মানুষ কিভাবে এত সুন্দর হতে পারে? তার সাজসজ্জা, তার চেহারা মনে হয় যেন পুরো টিউবলাইটের মতো জ্বলতেছে, তার চেহারা জ্বলতেছে, আলোর মধ্যে ঝলঝল করতেছে। আমি আসলে অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, একটা মানুষ এত সুন্দর কিভাবে হতে পারে, একটা মানুষের চেহারা এত সুন্দর কি করে হতে পারে? আমি কোনোভাবেই মিলাইতে পারতেছিলাম না, যে এটা নারী না পরী। আমি বারবার এটাই চিন্তা করতেছিলাম যে এটা কি নারী না সত্যি কোনো এক পরী। সারাটা রাত ঘুমোতে পারিনি শুধু এরকম করে। পরের দিন আমি আবারও দোকানে গেছি, এবং দোকানে যাওয়ার পরে আমার আব্বা গিয়া দোকান খুলে বসে আছে, যে পাগলি ওখানে বসে আছে। ওই দিন আমি আবারও জোর করে পাগলির দেখার জন্য গেলাম। সেদিনও একইভাবে চাদরটা টান দিয়ে আমি পাগলির মুখের দিকে তাকাইলাম। তো ওই দিনও দেখলাম পাগলি একইভাবে বসে আছে, চেহারা খুবই সুন্দর। তো আমাদের ওই দিন আবার হাটের দিন, মানে ওই দিনটা ছিল হাটের দিন। দুপুরবেলার পরে আমার আব্বা তখন হাটে আসছে বাজার করার জন্য। আব্বু হাটে আসার পরে আমি আব্বুরে বললাম, আব্বু এই যে পাগলিটা ওখানে বসে আছে, তুমি কি তার কোনোদিন দেখছিলা? আমার আব্বা বলল, আমি কেন, এই বাজারের কেউই তারা দেখে নাই। আমি বললাম, কি বলো, বাজারের কেউই তারা দেখে নাই? আমার আব্বা বলে যে না, ওই তো সবসময় চাদর দিয়ে মুখ ঢাকিয়ে রাখে, ওর তো কেউ কখনো দেখেই নাই। আমি বললাম, এই প্রস্রাব কোথায় করে, পায়খানা কোথায় করে? আমার আব্বা বলে, প্রস্রাব পায়খানা কোথায় করে তা তো জানি না, তবে বাজারে যে পায়খানা প্রস্রাবের ব্যবস্থা আছে সম্ভবত ওখানেই যায়। আমি বললাম, আব্বা আমি একটা দিনের জন্য দেখি নাই সেই জায়গা থেকে উঠতে, ওইখানে এখানে বসেই আছে। আমার আব্বা বলে, একই তো কথা, আমিও তুই দেখলাম এখানে বসেই আছে, তো কখনো পায়খানা প্রস্রাব করতে যায় না। তার মানে কি, ভাবছিলি দুজনের মাঝে তখন অনেকটা মানে চিন্তা ভাবনা ঢুকে গেল। এবং ঢুকে যাওয়ার পরে এবার আস্তে আস্তে করে কথাটা এক কান দুই কান করে, বাজারের কথা তো তা তো আর ঢাকা থাকে না, এক কান দুই কান করে আস্তে আস্তে কথাটা প্রায় সবার কানেই পৌঁছাই গেছে। বাজারে যে পাগলিটা আছে, ওই পাগলিটার মাঝে এই ধরনের আধ্যাত্মিকতাগুলো কাজ করে।
এই ধরনের আধ্যাত্মিকতাগুলো কাজ করে এবং পাগড়িটা দেখতে কিছুটা এরকম। এইটা মোটামুটি সবার মাঝে ছড়িয়ে গেল এবং এটা যখন সবার মাঝে ছড়িয়ে গেল, এবার সবাই তখন পাগড়িটারে দেখার জন্য এইভাবে আসে। এবং একটা পর্যায়ে আমার আব্বা একদিন আমারে বলল, এই ঘটনার 3 দিন পরে, 2 থেকে 3 দিন পরে আব্বা আমারে বলে যে, মুয়াজ্জিন কাজটা তুই ভালো করিস নাই। আমি বললাম, কি আব্বা, আমি কি খারাপ কাজ করছি? আমার আব্বা বলে, এই পাগড়িটা এখানে বসে থাকতো, তার কেউ দেখে নাই, কিন্তু তুই জোর করে তার চাদর টেনে তার চেহারা দেখা বাজারে সবার কাছে বললি, আর এই পাগড়িটার উপরে এখন রাতের বেলা কি হয় তুই কি জানিস? আমি বললাম, কি হয়? আমার আব্বা বলে, রাতে দোকানপাটগুলা বন্ধ হলে এই পাশের গ্রামের, এই গ্রামের, ওই গ্রামের যত দুষ্ট পোলাপান আছে সব বাজারে আসে এবং এসে রাতের বেলায় পাগড়িটার সাথে না জানি কি খারাপ কাজ করে। আমি তখন বললাম, তুমি কি সত্যি বলতেছ? আমার আব্বা বলে, হ্যাঁ, আমি নিজের চোখেই দেখেছি। বিভিন্ন পাড়া থেকে দুষ্ট পোলাপাইনগুলো আসে এবং এসে সন্ধ্যার পর পরে, মানে আমরা দোকানপাট বন্ধ করার আগ মুহূর্তেই সব পোলাপাইনগুলো এই জায়গায় চলে আসে এবং তারা এসেই শুধু অপেক্ষা করে কখন সবগুলো দোকান বন্ধ হবে এবং এই পাগড়ির উপরে তারা ছাপিয়ে পড়ে। আমার তখন ভিতরটা কেঁপে উঠলো, আয় হায়, এটাকে আমি ঠিক করলাম। রাতের বেলায় আব্বুর কথাগুলো শুনে আমি সিদ্ধান্ত নিলাম যে সকালবেলায় পাগলিকে আমি আমাদের বাড়ি নিয়ে আসবো। এবং ওই পাগলিকে আমি এখানে রাখবো না, কারণ পাগলির উপরে সবাই টর্চার করে, খারাপ কাজ করে। আমারও তো বোন আছে, আমি ওরা আমার বাড়িতে নিয়ে আসবো। আমি কিন্তু সকালে দোকান খুলতে যাওয়ার সময় আব্বারে কোনো কিছু বলে যাইনি। দোকানে গেছি, যাইয়া দেখলাম যে পাগলিটা বসে আছে, ওই জায়গার মধ্যে বসে আছে। আমি ওর হাতটা ধরার সাথে সাথে উঠে দাঁড়াই গেছে। বিশ্বাস করেন, আমি জীবনে ওই দৃশ্য দেখি নাই বা এরকম শুনিনি যে অনেকেই ওরে বলছে যে আয় খাবার দিব, এসে কিন্তু উঠতো না, এর বসেই থাকতো। অথচ আমি গিয়ে হাতটা ধরার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই গেছে। আমি দাঁড়িয়ে তখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, দোকান খুলি নেই। সকালবেলা বাড়িতে নিয়ে গেছি, বাড়িতে নিয়ে যাওয়ার পরে উঠানের মধ্যে বসাইছি, বসে মারে বললাম, মা পানি আছে? পানি তো আমার বোনের বললাম যে ওরা হাত মুখ ধোয়া। আমার মা চিল্লাচিল্লি শুরু করছে আমার আব্বার সঙ্গে, ওই পোলা পাগল হয়ে গেছে, কোত্থেকে পাগল ধরে নিয়ে আসছে। আমার আব্বা উঠে আমার বলে, কি রে মুয়াজ্জিন, এটা কি করলি? আমি বললাম, আব্বা তুমি তো বললা আমার কারণে মেয়েটা বাজারে থাকতে পারে না, দুষ্ট ছেলেরা মেয়েটার উপরে খারাপভাবে টর্চার করে, যার জন্য আমি মেয়েটারে বাড়িতে নিয়ে আসছি। আমার তো বোন আছে, আজ থেকে মেয়েটা আমাদের বাড়িতে থাকবে। আমার আব্বা বলে, হ্যাঁ, এটা ভালো কাজ করছিস, এই কাজটা খারাপ করিস না, এই কাজটা খুব ভালো হয়েছে। আমার আম্মা তখন খেপে গেল আব্বুর সাথে, কি উল্টা পাল্টা কথা, বাজারের পাগলি ধরে বাড়িতে নিয়ে আসছে, আবার বলে এটা নাকি ভালো হয়েছে। এটা কি ধরনের কথা? এই পাগলিকে কোনোভাবেই এখানে রাখা যাবে না, যত দ্রুত সম্ভব একে এখান থেকে সরাও। আমার আব্বা তখন খুব রাগ করে আমার মারে বললো, আজকে যদি তোমার মেয়েটা এরকম পাগল হইতো, রাস্তায় বসে থাকতো, বাজারে বসে থাকতো, তাহলে তুমি কি করতা? তুমি কি এটাই করতা যা তুমি এখন বলতেছো? আমার মা তখন মোটামুটি চুপ হয়ে গেল। আমার ফুফু তখন মেয়েটার জন্য গরম পানি নিয়ে আসলো। ভাই, আমি বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন না, গরম পানি দিয়ে ফুফু যখন তার হাত পাগুলো মুখগুলো ধুয়ে দিল, আমার কাছে মনে হলো যেন একটা হীরার টুকরার উপরে অনেকগুলো ময়লা আবর্জনা স্তূপ পড়ে আছে এবং ওই হীরার মুখ থেকে, মানে হীরার উপর থেকে এই ময়লা আবর্জনাগুলো সরানোর পরে ভিতরের ওই হীরাটা ঝলঝল করে জ্বলে উঠলো। এই মুখের সৌন্দর্য, মানে এর সৌন্দর্য, আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আমি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইলাম। অন্য পাগলিরা তো বিনা কারণে ভকভক করে, কথাবার্তা বলে, হাত পা নাচানাচি করে, মানে পাগলামি করে। আমি এর ভিতরে পাগলামির কোনো কিছুই দেখলাম না। ও শান্তভাবে, একেবারেই শান্তভাবে আমাদের বাড়ির কোণে বসে আছে। যেখানে বসায় রাখে সেখানে বসে থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, একেবারে চুপচাপ এমন করেই থাকে। ওই দিন আমার আম্মা বললো, এই পাগলিরা আমি ঘরে রাখবো না। মা তার ঘরে পাগলিরে জায়গা দিল না, কিন্তু পুপু তখন করলো কি, তার ঘরে ওই মানে পাগলিটারে জায়গা দিল। তো আমার ওই পুপুর ঘরেই ওই পাগলিটা তখন থাকতেছে। এইভাবে 3 দিন, 4 দিন, 5 দিন কাটতেছে এবং কিছুদিন পরে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, আমার ওই ফুপু তখন ওই পাগলিটারে খুব আদর যত্ন করতেছে, মানে প্রচুর আদর যত্ন করতেছে, নিজের মেয়ের মতো খাওয়াইতেছে, গোসল করাইতেছে। এক অন্যরকম অবস্থা আমি তখন দেখতে পেলাম। তা আমি ফুফুরে জিজ্ঞেস করেছি, কি ব্যাপার ফুফু, তুমি এই পাগলিটারে এত আদর সমাদর, এত যত্ন কেন করো? আমার ফুফু আমার তখন বলতেছে, এটা কোনো পাগল নয়। আমি বলি, মানি কি বল, এটা কোনো পাগল নয়? আমার ফুফু আমারে বলে, তুই এমন এক জিনিস বাড়িতে নিয়ে আসলি, এমন এক জিনিস বাড়িতে তুই নিয়ে আসলি, আমার শরীরের চামড়া কেটে তোর পায়ের জুতা বানাই দিলেও না তোর ঋণ আমি শোধ করতে পারবো না। তুই এমন এক জিনিস বাড়িতে আইন আমার হাতে তুলে দিলি। আমি বললাম, কি আইন আমি তোমার হাতে তুলে দিলাম? আমার ফুফু তখন বলে, তুই আমার হাতে হীরার টুকরা তুলে দিছিস, আমার হাতে তুই হীরার টুকরা তুলে দিছিস। তো আমার ওই ফুফাতো বোনের অনেক দিন ধরে আপনার হাঁপানি রোগ ছিল, মানে আমার ওই ফুফাতো বোনটার
মানে হাঁপানি রোগ ছিল এবং সে প্রচুর মানে কথা বলতে পারতো না, শুধু হাঁপাইতো। কিন্তু কিছুদিন ধরেই দেখতেছি যে ওর ওই হাঁপানি রোগটা আর নাই। ও সুন্দর করে সবার সঙ্গে কথা বলে, ভালো করেই কথা বলে, ওই হাঁপানি সমস্যাটা নাই। পরে আমি ওর ফুফাতো বোনের জিজ্ঞেস করলাম, কি রে তোর না একটা হাঁপানি সমস্যা ছিল, হাঁপানির কারণে তুই কথা বলতে পারতি না, একটু হলেই শুধু হাঁপাইতি। ও বলে যে আমার এটা ভালো হয়ে গেছে। আমি বললাম কেমনি ভালো হইলো? বলে আমার আম্মা ভালো করে দিছে ওই পাগলিরে দিয়া। আমি তো শুনে একটু বিস্মত হয়ে গেলাম, ব্যাপার কি? আমি ফুফুরে জিজ্ঞেস করি যে ফুফু কি ব্যাপার, তুমি তুমি নাকি ওর হাঁপানি ভালো করে দিছো পাগলিরে দিয়া, কে কি কবিরাজ? আমার ফুফু বলে না না না, কবিরাজ না, এই কবিরাজের বাপ। যাই হোক, এরপরে ভাই যেটা ঘটলো, আমি দেখতাম মাঝে মাঝে আমাদের বাড়িতে একজন দুইজন তিনজন করে মানুষ আসে এবং আমার ফুফুর সঙ্গে গড়ে যায়, সেখান থেকে বেরিয়ে যায়। এই দৃশ্যগুলো কয়েকদিন দেখার পরে আমি মার একদিন জিজ্ঞেস করলাম যে মা এটা কি হইলো? আমার মা বলো তোরা তো পাগলের বংশ, তোরাই জানিস কি হয়েছে। আমি বললাম আমারে বলো না, ফুফু কেন মাঝে মাঝে মানুষ নিয়ে ঘোরা যায় কি করে? আমার মা তখন বলতেছে তুই যে মেয়েরা আইনে দিলি ওইটা নাকি কবিরাজ, তোর ফুফুর কাছে বিভিন্ন মানুষ আছে কবিরাজি নেওয়ার জন্য, এবং কবিরাজি শিক্ষা নেয়, মানে কবিরাজি মানে দেয়, এবং যাদের বাচ্চা হয় না, শরীরের সমস্যা রোগ ব্যায়াম ভালো হয় এই পাগলির কাছে আসলে নাকি। বেশি দিন যায় নাই ভাই, সপ্তাহখানিকের ভিতরে আমার ফুফু তখন ফুটাপ করে এটা ফুটাস করে দিল, মানে হঠাৎ করে ফুটাস করে দিল, এবং ফুটাস করে দিল পুরো গ্রামে যে ওনার কাছে একটা কবিরাজ আছে, এবং তাকে আমাদের বাড়ির উঠানে তখন বসাই দিল। আপন ভাই আপনি বিশ্বাস করবেন না, আমাদের বাড়িতে তখন মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না, দূর দূরান্ত থেকে মানুষ তখন আমাদের বাড়িতে এসে ভিড় শুরু করে দিয়েছে। মানুষে মানুষ আমাদের পুরো বাড়ি তখন একদম মুখরিত হয়ে গেছে। বিভিন্ন ধরনের রুগীরা তখন আমাদের বাড়িতে আসতো এবং এই মেয়ের কাছ থেকে চিকিৎসা নিয়ে যেত। কি চিকিৎসা দিত জানি না, শুধু ফুফু তার হাতটা ধরতো, ধরেন আপনার এই জায়গায় ব্যথা, এই মেয়েটা ধরে হাতটা ধরে যখন ওই জায়গায় ডলা মারতো ওই হাতের ব্যথা ভালো হয়ে যেত। আপনার পেটের ব্যথা, পেটের মধ্যে হাতটা মারা দিলে ভালো হয়ে যেত, যা আসলে বিশ্বাস করা বড় কঠিন। এইরকম কাজগুলো তখন হতে শুরু হয়। এভাবেই সময়গুলো অতিবাহিত হইতে হইতে একটা পর্যায়ে দেখা গেল যে সবাই তখন এই বিয়ের প্রতি দুর্বল হয়ে গেল, আমাদের পরিবারের সবাই। এবং একটা সময় পারিবারিকভাবে আমার ফুফু সিদ্ধান্ত নিল ওই পাগলিটারে আমার কাছে বিয়ে দিবে। তখন কিন্তু ফুফুর টাকায়, মানে ফুফু যে টাকা ইনকাম করতো তা একা নিত না, আমাদের গোটা পরিবার নিয়ে যাইত। এবং শুধু তাই নয়, দেখা গেল কি যে আমাদের বাড়িতে ইতিমধ্যে বিল্ডিং উঠে গেছে। যে বাড়িতে আমরা ভাঙা ঘরে থাকতাম সেই ঘরটা বিল্ডিং হয়ে গেছে, বাড়ির চারপাশে ওয়াল হয়ে গেছে। শুধু তাই নয়, যেখানেই জমি বিক্রি করে আমার আব্বা সেখানেই জমি কিনতেছে। আমাদের হঠাৎ মনে হয় 7 রাজা ধন পেয়ে গেলাম, টাকা পয়সার আর কোনো কিছুর অভাব রইল না, রাতারাতি আমরা অনেক টাকা পয়সার মালিক হয়ে গেলাম। আমার আব্বা তখন বললো কি, আমার মা বাবা এবং ফুফু মিলে তখন সিদ্ধান্ত নিল ওই পাগলিটারে আমার বিয়ে করাবে। আমি আবার ওই পাগলিটারে আদর করে পরি ডাকতাম, মানে ওর নামটা আমি পরিয়ে দিয়ে দিই। আমি ওরে পরি ডাকি এবং আমার মতো করে আমার বোনেরা ওকে পরি বলেই ডাকে, সবাই থেকে পরিই বলে। এবং পারিবারিকভাবে তখন সিদ্ধান্ত হলো যে পরিকে আমি বিয়ে করব। তো এর তো কোনো ঠিকানা নাই, কোত্থেকে এসেছে, কে তার বাবা কে তার মা, এই সমস্ত কোনো কিছু তো আমরা জানি না। আমরা ঠিক যেভাবে পারিবারিকভাবে মানে আয়োজন করা দরকার, সে পারিবারিকভাবে ছোটোখাটো করে একটা আয়োজন করি, এবং সেই আয়োজনের মাধ্যমে আমি তখন এই কবিরাজ পরীকে বিয়ে করি। হুজুর আনে এবং হুজুর আনার পরে তাকে কবুল বলতে বলে, সে কবুল বলে না, মানে সে তো পাগলই। এরপরও তার সঙ্গে আমার হাতটা তখন এই কবিরাজ মিলে, মানে আপনার হুজুরে মিলিয়ে দেয়। হুজুর বলে যেহেতু সে মানসিক রোগী তাহলে বিয়েটা এইভাবেই হবে। তো যেভাবে বিয়ে হওয়ার ওভাবেই হয়, এবং তার সঙ্গে তখন আমার বাসর হয়, আমি তাকে নিয়ে বাসর করে যাই। এবং বাসর ঘরের অভিজ্ঞতা আমার কাছে এক অন্যরকম ছিল। যে পাগলি কথা বলতে পারতো না, যেদিকে তাকিয়ে থাকতো তার ভিতরে কোনো সেন্স ছিল না, আমি ঘরে ঢোকা মাত্রই পাগলি তার খাট থেকে নেমে এসে আমার পা ধরে সালাম করলো, এবং তাকে দেখে মনে হলো সে কোনোভাবেই পাগল নয়। আমার পা ধরে সালাম করে সে খাটের উপর আবার গিয়ে বসে আছে। আমি তার দিকে তাকিয়ে আছি, আরে এই বুদ্ধি বা এই জ্ঞান তার ভিতরে কিভাবে আসলো যে স্বামীর পা ধরে বাসর ঘরে সালাম করতে হয়। ওই আমার পা ধরে সালাম করার সঙ্গে সঙ্গে আমি বুঝে গেলাম যে না, আমার ফুফু যেটা ধারণা করেছে ও পাগল নয়, ও কোনো আধ্যাত্মিক টাইপের মানুষ। আসলেই তাই, ও সত্যিই পাগল নয়, ও সত্যিই কোনো আধ্যাত্মিক টাইপের মানুষ। তা আমাদের পরিবারের সবাই তখন এই নিয়ে জল্পনা কল্পনা, এবং ওর সঙ্গে আমার তখন দিন রাতগুলো কাটতেছে। ও তখন কি করতো, কবিরাজি করতো, কিন্তু কার সঙ্গে কথা বলতো না। আপনি কি বলবেন যে আমার খাবার দেন, আমি খাবার খাবো, ওই খাবার দিলে খাবে, আর না দিলে জায়গার মধ্যেই চুপচাপ বসে থাকবে। দিনের পর দিন কেটে গেল, আপনি বলবেন আরে মানে আমার খাবার দেওয়ার জন্য। তো এইভাবেই তখন দিন আর রাতগুলো কাটতেছে, সময়গুলো কাটতেছে। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ওই পাগলি তখন মানে আপনার হঠাৎ করে, মানে আমার বিয়ে হওয়ার প্রায় 4 মাস পর থেকে হঠাৎ করে জানে ওর ভিতরে একটা অন্যরকম পরিবর্তন দেখতে শুরু করি। পরিবর্তনটা ঠিক এরকম, ও রাতের বেলায় কার সঙ্গে জানি কথা বলে,
ধরে নাও এতদিন কিন্তু এই জিনিসগুলো দেখি নাই, এখন দেখতাম যখন শোয়ার পরে কার সঙ্গে জানি ও কথা বলে, কার সঙ্গে জানি কথা বলে, ও এরকম এরকম মুখ নাড়ে, না 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 আমি যাবো না, এটা সেটা বলে, এরকম করে কথাবার্তা বলে। তো এখন আমার ভিতরে একটা মনে ইয়ে জাগলো যে ও কার সঙ্গে কথা বলে, ও বলে আমি যাবো না, মানে মনে হয় যেন কেউ তারা নেওয়ার জন্য আসে। তা আমি যদি জিজ্ঞেস করি তারা পরি বলে ডাকি যে পরি তোমারে কেউ নিতে আসে, তোমারে কেউ ঢাকে, ও কিছুই বলে না, আমারে কোনো কিছুই বলে না, জাস্ট আমার দিকে তাকায় থাকে আর হাসে। তা আমাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্কও কিন্তু হয়, ওরে বাইরে থেকে যদিও আপনার পাগল মনে হয় কিন্তু আদৌ তো আমার সঙ্গে কিন্তু কোনো পাগলামি করে নাই, এবং আমি তাকে আদৌ পাগল বলিও না, আমি এখনো বলি সে আমার পরি। তো এরকম করে বেশ কয়েকদিন কাটার পরে একদিন সে আর আমি একসঙ্গে শুয়ে আছি। তো শুয়ে থাকার পরে সকালবেলা আমার ঘুম ভাঙার পরে আমি দেখি যে ও ঘরে নাই, ঘুমটা ভাঙার পরে দেখি যে ও ঘরে নাই। যখন দেখলাম ঘরে নাই, আমি তখন মায়ের ডাক দিলাম, ভাবলাম বাইরে গেছে কিনা, ও আবার কিন্তু বাইরে না, মানে যতই হোক যতদিন আমি বিয়ে করেছি ঘরের মধ্যেই থাকে, ঘর থেকে বেরোয় না সকালবেলা। তো দেখলাম দরজাটা খোলা, ও ঘরে নাই। মারে গিয়ে ডাক দিলাম, মা ও মা পড়ে গিয়ে আসছে নাকি এদিকে? মা বলে কই না, আমি তো দেখিনি। আমি তখন চিন্তা করতেছি কি ব্যাপার, হঠাৎ করে ও কোথায় চলে গেল, মানে হঠাৎ করে মুহূর্তের মধ্যে মনে হয় যেন উধাও হয়ে গেল, মানে বুঝতে পারলাম না। আমি উঠলাম, উঠা মারা জিজ্ঞেস করলাম, আমার বন্ধুদের জিজ্ঞেস করতেছি, ফুফুরে জিজ্ঞেস করতেছি, ওর কোথাও পাওয়া যাচ্ছে না। ওইদিকে আস্তে আস্তে করে সকালবেলা বাড়িতে রুগীর ভিড় জমতেছে, মানে রুগীরা আসতেছে, ওরে আর পাওয়া যায় না। আমার আব্বা তখন উঠলো এবং উঠা বলতেছে কই গেল। আমরা ভাবলাম যে পাগল মানুষ তো, হয়তো আবার সকালবেলা উঠা কোনো দিকে চলে গেছে কিনা। এবার আমরা সবাই জিজ্ঞেস করতেছি, মানে আমার আব্বা তখন একরকম মানে সবাই জিজ্ঞেস করতেছে, এই পাড়ায় ও পাড়ায় বাজারে এখানে সেখানে সবাইকে জিজ্ঞেস করে যে পুরী আসছে কিনা বা পুরীকে কেউ দেখছে কিনা। কিন্তু সবাই তখন একটা কথাই বলে যে না, পুরীকে কেউই দেখে নাই এবং পুরী এদিকে আসতেও কেউ দেখে নাই। মানে তখন আর বুঝতে পারতেছিলাম না যে আল্লাহ এটা কি হলো, এখনো কোথায় চলে গেল। কেউই তো তার সন্ধান দিতে পারে না, কোনো মানুষই তার সন্ধান দিতে পারে না, তার মানে কি পুরী হারাই গেল? দুপুরের মধ্যে আমরা মোটামুটি নিশ্চিত হয়ে গেলাম যে ও চলে গেছে। এবং আমার আব্বা তখন মাইকিংয়ের ব্যবস্থা করলো। সেই সময়ে আমার আব্বা মাইক্রোফোন করতে, মানে মাইক দিয়ে তখন অ্যানাউন্স করতে শুরু করলো, চারদিকে ওরা পাওয়া যাচ্ছে নাকি না, কেউ ওরে পাইলে দিয়ে দিবেন। দেখতে দেখতে সন্ধ্যা গড়িয়ে এলো, কিন্তু পাগলির আর কোনো খবর পাওয়া গেল না। সন্ধ্যার পর আমাদের পরিবারে কান্নার রোল পড়ে গেল, সবাই কান্না করতেছে ওর জন্য, এবং সবাই কান্না করতেছে ও হঠাৎ করে কোথায় চলে গেল, ওরে আর পাওয়া যায় না। সন্ধ্যার পরে আমি তখন আমার ফুফুরে বললাম যে ফুফু এমন এমন ঘটনা, ওই কিন্তু আমার সাথে আজকে কয়েকটা দিন ঘুমাইতো এবং রাতের বেলায় ঘুমানোর সময় ওরে কে জানি নিতে আসতো, ওরে কে জানি বলতো যে চল নিয়ে যাব চল, ও বলতো না আমি যাব না, আমি যাব না, ওরকম করে মুখে ইশারা করতো যাবে না, বা মাঝে মাঝে মুখ থেকেও বলতো আমি যাব না। আমার ফুফু বলে তা এই কথাটা তুই আগে কেন বললি না, এটা তো তুই আগে আমাদেরকে বলা দরকার ছিল, তাহলে তো আমরা ওভাবে প্রস্তুতি নিতাম, বা তারে আমরা ঘরে এইভাবে আটকায় রাখতাম, বা তারে সে ঘুমাইলে আমরা রাতে ঘুমাইতাম না, আমরা পাহারাদার বসাইতাম, এটা তুই আগে কেন বললি না। মানে ফুফু খুব চিল্লাইতে আছে। আমার মা তখন বলে এখন আর চিল্লিয়ে লাভ আছে, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন তো এটারে বের করতে হবে, ও কোথায় গেছে তা বের করতে হবে, এখন তো আর নিয়ে চিল্লাচিল্লি করে লাভ নাই। তো আমরা তখন কই খুঁজবো বলেন ওরে। তারপরও আমরা বিভিন্ন দিকে লোক পাঠাইছি, এই গ্রামে ওই গ্রামে, এই সাইডে ওই সাইডে, বিভিন্ন সাইডে লোক পাঠাইছি না, ওর নাই 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 আর কোথাও নাই। তো পুরী কবিরাজ হোক আর যাই হোক, পাগল হোক, কিন্তু ওরা আমি ভালোবাসছিলাম। আমার কাছে মনে হলো যে ও আমার ভালোবাসার মানুষ, ও হঠাৎ করে হারিয়ে যাওয়া মানে আমার জীবন থেকে আমার নিঃশ্বাসটা হারিয়ে যাওয়া, এরকমটাই মনে হচ্ছে। আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না, বুকটা ভীষণ রকমের বার হয়ে গেল, প্রচণ্ড রকমের কষ্ট হইতেছে। আমি হঠাৎ করে তাকে এভাবে হারিয়ে ফেলবো, আমার ভালোবাসা এভাবে হারিয়ে যাবে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি, লোক পাঠানো থেকে শুরু করে সমস্ত জায়গায় আমরা তখন লোক পাঠাইলাম, কিন্তু পুরীকে আর কোথাও খুঁজে পাওয়া গেল না। এবং খুঁজে না পাওয়া যাওয়ার পরে আমি তখন বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে গেলাম। আমি ওর সন্ধানে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম যে না, ও কোথায় আছে আমি ওর খুঁজে বের করবো, ও কোন জায়গায় চলে গেছে, কে নিয়ে গেছে, আমি ওরে খুঁজবো। মানে নিজের মতো করেই তখন বাড়ি থেকে বেরিয়ে পড়লাম ওকে খোঁজার জন্য। এইখানে ওইখানে, এই জায়গায় ওই জায়গায়, কত জায়গায় যে আমি ওরে খুঁজেছি, বাট কোথাও আর আমি ওকে পাই নাই। না পাওয়ার পরে আমি তখন আপনাদের সিলেটের জৈন্তাপুর বলে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে আমি তখন পাগল, মানে আমি আধা পাগল আধা ভালো, মানে আমি কি করে না করে আমার নিজেরও জানি না। জৈন্তাপুরের ওইখানে আমি ঠিক একটা মাজার দেখতে পাই আপনার রাস্তার পাশে, খুব ছোট একটা মাজার। তাই আমি একদিন করলাম কি, ওই তখন ওরেই খুঁজতেছে, মানে ওরে খুঁজতেছে, রাস্তা রাস্তায় ঘুরতেছে, আমি তখন পাগল। জৈন্তাপুরের ওই মাজারের ওইখানে আমি তখন গিয়ে একটু বসছি, তখন আপনার মাগরিব আজানের পর হয়ে গেছে। তো এই জায়গাটার মধ্যে আমি তখন কান্না করতেছি, মাজারটার সামনে, মাজারটা খুব ছোট একটা মাজার, ওরকম না যে খুব বড় ধরনের কোনো মাজার, এবং এটা আদৌ কি মাজার না কোনো কবর আমি তাও সঠিক জানি না, তবে মাজারের মতো করে রাখা।
বাউন্ডারি করে রাখা মাজারের মতো করে এই জায়গাটার মধ্যে আমি শুয়ে আছি। এই করতে করতে কান্না করতে করতে আমি মাজারের মধ্যে ঘুমিয়ে পড়ছি। কখন ঘুমাইছি এর কোনো কারণ আমার জানা নাই। তো ঘুমিয়ে পড়ার পরে আমি স্বপ্নে দেখতেছি একজন দরবেশকে, পাগড়ি পরা অবস্থায় দাঁড়িয়ে আছে, খুবই সুদর্শন একজন চেহারার মানুষ, দেখতে খুবই সুন্দর, ধর্মীয় একজন ব্যক্তি মনে হলো। উনি আমার স্বপ্নের মধ্যে আসছে, আইসা আমারে বলে, আমার বাড়িতে এসে কান্না করিস কেন? আমার বাড়িতে এসে কেউ কান্না করতে পারবে না। তখন আমার কাছে মনে হয় যেন আমি ঘুমে নাই, আমি সজাগ, আমি জনের সঙ্গে কথা বলি সজাগে বলতেছি। তখন আমারে বলে, তুই কান্না করতেছিস তোর বউয়ের জন্য? তোর বউকে তুই পেতে চাস? আমি বললাম হ্যাঁ, বউকে পেতে চাই। এরকম করে বলি হ্যাঁ, আমি আমার বউকে পেতে চাই। বলে, তোর বউকে যদি পেতে চাস তাহলে তোর একটা জিনিস কোরবানি করতে হবে, সেটা কি করতে পারবি? আমি বললাম জি পারবো। বলে, তোর বউ ফিরে আসবে, এবং শুধু ফিরে আসবে না, তোর বউ ভালো হয়ে যাবে। তোর বউ ফিরে আসবে, তোর বউ ভালো হয়ে যাবে। তোর বউ যদি ফিরে আসে, তোর বউ যদি ভালো হয়, তাহলে তোকে ওয়াদা করতে হবে যে তোর বউয়ের ঘরের প্রথম সন্তানটা তুই আমাকে দিয়ে যাবি। তোর বউয়ের ঘরের প্রথম যে সন্তানটা হবে, এই সন্তানটা তুই মাজারে দিয়ে যাবি, এই জায়গায় দিয়ে যাবি। এটা যদি তুই ওয়াদা করিস, তুই যদি এটা আমার সঙ্গে ওয়াদা করতে পারিস, তাহলে আমি তোর বউকে খুঁজে দেওয়ার ব্যবস্থা করে দিব। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আপনি যদি বলেন তাহলে আমি এটা করবো, আমার বাচ্চারা আমি এই জায়গায় এনে দিয়ে যাব। আপনার এই মাজারের সামনে এসে আমার বাচ্চারা আমি দিয়ে যাব। আমি তখন ওনার কাছে ওয়াদা করলাম, এবং ওয়াদা করার পরে তিনি তখন বললো ঠিক আছে, তাই তুই বাড়ি যা। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার ঘুমটা ভেঙে গেছে, এবং ঘুমটা ভেঙে যাওয়ার পরে তখন চারদিকে গুটগুটে অন্ধকার, প্রায় মধ্যরাতের কাছাকাছি। আমি তখন মাজারটাতে সেলাম শুরু করছি। তা আমারে বলছে বাড়ি যাইতে, আমি ওই রাতে হাঁটতে শুরু করছি। যখন আমারে বলছে বাড়ি যা বলছে, আমি বাড়ি যার বলাতে আমি হাঁটা শুরু করছি। তা আমি তখন হাঁটতেছি 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 অনেকটা দূর চলে আসছে। আসার পরে তখন ধরেন আমার একটু একটু করে দিনের আলো ফুটতেছে, দিনের আলো ফুটতেছে। তাই দিনের আলো ফুটতেছে ফুটতেছে দেখা তখন আমি আস্তে আস্তে করে দিনের আলো যেহেতু ফুটতেছে আমি বাড়ির দিকে যাবো। ওই সময় তো আমার মোবাইল ফোন বা আপনার ইন্টারনেট এগুলো নাই, মোবাইল ফোন টোটালি নাই, মোবাইল ফোন আমি দেখিয়ে নেই ওই সময়টাতে। এবার আমি বাড়ির দিকে আসছি, বাড়ির দিকে আসছি বলতে ওর তো আর পাইলাম না, না পায়া এবার আমি বাড়িতে আসতেছি, যেহেতু আমি এরকম একটা পাইলাম, ও আসবে। বাড়িতে আসার পরে হইল কি ভাই, বাড়িতে আসার পরে জানতে পারি ও বাড়িতে, আমি আমাদের বাজারে আসার পরে জানতে পারি ও বাড়িতে আজকে 2 দিন ধরে পুরি বাড়িতে। তো আমার এই কবিরাজ বললো গতকালকে রাতে সঙ্গে কবিরাজের সঙ্গে আমার স্বপ্নের কথা হলো, আর বাড়িতে এসে জানতে পারলো 2 দিন আগে বাড়িতে আসছে বলতে ওরে পাইছে, আমার আব্বাই পাইছে। তা আমার আব্বা নাকি খুঁজে আমাদের এলাকা থেকে বহু দূরে একটা স্টেশন আছে, ওই স্টেশনে বাস স্টেশন, ওখানে পাইছে। ওইখান থেকে আব্বুরে ধরে নিয়ে আসছে, ওখানে নিয়ে আসছে। পরে বাড়িতে আসার পর দেখো বাড়িতে ওরা বসায় রাখছে। আমি ওর জড়াই ধরে কান্না করতেছে, ও হাসতেছে। ওর জড়াই ধরে কান্না করতেছে, ও হাসতেছে, আমি চিৎকার করে কান্না করতেছে। তো যাই হোক, এরপরে আমি ওরে নিয়ে ঘরে গেলাম রাতের বেলায়। তো ঘরে যাওয়ার পরে ওই সময়টাতে আমি দেখতাম যে সে একটু পাগলের ভাব আমি তখন তার মাঝে পাই। এর আগে কিন্তু তার মাঝে আমি কোনো পাগলের ভাব পাই নাই, সে পাগল ছিলই না। এখন মোটামুটি একটু পাগলামি করতেছে, কথাবার্তা একটু পাগলামি ভাবসাব, এরকম একটা অবস্থা। তো এর কয়েকদিন পরে আমি তখন চিন্তা করলাম আমার পরিবারকে আমি বিষয়টা জানাই দিই। তখন আমি আমার আব্বাকে বিষয়টা জানালাম যে আব্বা, আমি এমন একটা মাজারে ঘুমিয়েছি, এবং সেই মাজারে ঘুমানোর পর আমি এরকম স্বপ্ন দেখেছি। তো যে স্বপ্নটা আমি দেখেছি, আমি এরকম একটা মাজারে। আমার আব্বা তখন আমার বলে, জৈন্তপুরের ওখানে এই রাস্তার মধ্যে মাজার, চল না, তোর বাচ্চা কাচ্চা পরেই হবে না হয়, আমরা কি একদিন মাজারটা দেখে আসি। তুই যে মাজার এরকম একটা স্বপ্ন দেখলি, তা মাজারটা একটু দেখা দরকার না? আমি বললাম তুমি দেখবা? আমার আব্বা বলে হ্যাঁ, তুই নিয়ে গেলে তো আমি দেখবই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে আমার সঙ্গে চলো। পরে আপন ভাই হলো কি, আমি আমার আব্বার সঙ্গে ওই মাজারের দিকে গেলাম। যে রাস্তার পাশে আমি মাজারটা দেখলাম, সেই রাস্তাটা কম করে হইলো 10 বার এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত আমরা রিক্সা দিয়ে গেলাম আসলাম, কিন্তু রাস্তার পাশে কোনো মাজার দেখতে পেলাম না। এখানকার যে স্থানীয় লোকেরা আছে সবাইকে বললাম যে বাবা, এখানে একটা মাজার ছিল, এই মাজারটা তো এখন আর দেখতে পাই না, মাজারটা কোথায়? তো কেউই আমাকে বলতে পারে না, এখানে যে লোকজন আছে বা যারাই আছে এরা কেউই বলতে পারে না যে মাজারটা কোথায়। এবং সবাই বলে এই রাস্তার মাঝে কোনো মাজার নাই, রাস্তার পাশে কোনো মাজার নাই, তাহলে এই মাজার আমি কেমনে পাইলাম? আমার আব্বা বলে, তুই তো মনে হয় পাগল হয়ে গেছিস, তোর মনে হয় ব্রেন টেন ঠিক নাই, এবং যার কারণে তুই হয়তো ভুলভাল বলতেছিস। গ্রামের লোকেরা বলে এখানে কোনো মাজার নাই, তা তুই এখানে মাজার পাবি কোত্থেকে? আমি আমার আব্বারে বললাম যে আব্বা, আমি নিজের চোখে দেখেছি
এবং আমি নিজে এই মাজারে রাত কাটিয়েছি। মধ্যরাতে আমি মাজার থেকে আসছি। আমার আব্বা বলে রাস্তার পাশে তো কোনো কবরও নাই, রাস্তার দুই পাশে কোনো কবরস্থানও নাই, মাজার তো দূরের কথা। এবার আমরা সবাই তখন একটু অবাকই হয়ে গেলাম এবং ওই মাজাটা আর পেলাম না। না পাওয়ার পরে বাড়িতে আসছি, তখনও কিন্তু আমার বউ ওই কবিরাজি করে। আমার বউকে দিয়ে আবার আমার আব্বা কবিরাজি করাইতেছে, আমার ফুফু কবিরাজি করে। এরকম করতে করতে আমার বউ তখন গর্ভবতী হয় এবং গর্ভবতী হওয়ার পরেই আমার পরিবার কিন্তু এখানে একটা কথা বলতেছে। আমার আব্বা আমারে বললো যে তুই স্বপ্নে যেদিন দেখলি তার একদিন আগেই তো বাড়িতে চলে আসছে, তুই যে রাতে স্বপ্নে দেখলি তার আগের দিনে তো বাড়িতে চলে আসছে, তাহলে স্বপ্নের কথাটা সত্যি হলো কিভাবে? স্বপ্ন তো সত্যি হইল না। ওই কবিরাজ বলছে তোর বাড়িতে আসবে, বা তোর যিনি স্বপ্নে দেখাইছে সে বলছে বাড়িতে আসবে, আর সে তো অলরেডি বাড়িতে চলে আসছে, আমরা তো 2 দিন আগে পেয়ে গেছি, তাহলে তো স্বপ্ন তো ঠিক নেই। তো যাই হোক, আমি আর এই বিষয় নিয়ে কোনো কথা বললাম না আব্বুর সঙ্গে। এমন করতে করতে তখন আস্তে আস্তে করে আমি আমার বউকে সময় দিতেছি, ও তখন কবিরাজিও করে, আবার বাচ্চাটাও পেটে আসছে। এমন করতে করতে আমার একটা পুত্র সন্তান হয়, আমার একটা ছেলে হয়, এবং ছেলেটাও দেখতে একেবারে চাঁদের টুকরা, মানে চাঁদের মতো সুন্দর, খুবই সুন্দর মিষ্টি চেহারা আমার একটা সন্তান হয়। এবং আমার ছেলেটা হওয়ার পরেই মানে এত সুন্দর হয়েছে বলার মতো না। কিন্তু আমি ভাই মন থেকে বলি, আমি তখনও মাজাটা খুঁজতাম মনে মনে, নাকি ভুল করে আমি মানে এই রাস্তার কথা না বলে অন্য কোনো রাস্তায় আমি গিয়েছি কিনা। আমি সেই জয়িন্তাপুরে বিভিন্ন জায়গায় আমি তখন মাজাটা খুঁজে বেরিয়েছি, কিন্তু আমি মাজাটা আর পাই নাই। এই মাজারটা আর পাইনি এবং টোটালি মাজারটা নাই, মানে রাস্তার পাশে কোনো মাজারই নাই, সবাই বলে কোনো কবরস্থানই নেই। আর যে সমস্ত কবরস্থান আছে এগুলো চারপাশে বাঁশ দিয়ে বেড়া দেওয়া। তা আমি যে মাজারটা দেখেছিলাম এটা টাইলস করা এবং জলজল করা একটা মাজার ছিল, জলজল করা একটা মাজার। শুধু আমি দেখেছি তাই নয়, আরও অনেক মানুষও মাজারের আশেপাশে হাঁটতে আমি দেখেছি। তাহলে এটা কোথায়? তো যাই হোক, এবার ছেলেটা আস্তে আস্তে করে বড় হচ্ছে এবং ছেলেটা যখন একটু একটু করে বড় হইতেছে, আমার বউ তখন করলো কি, আমার বাচ্চাটার বয়স তখন আনুমানিক আপনার প্রায় 1 বছরের কাছাকাছি হবে, তখনও মায়ের বুকে দুধ খাইতো। ওই সময়টাতে একদিন হঠাৎ করে আমার বউ ভালো হয়ে গেল। মানে ভালো হয়ে গেল বলতে কি, এরকমভাবে ও আর আমি একসঙ্গে ঘুমাইছি রাতেরবেলা, বাচ্চাটা শো আছে। ওই সকালবেলা দেখি আমার বাচ্চার প্রতি খুব কেয়ারিং, মানে বাচ্চাদের খুব কেয়ারিং করতেছে। শীতকাল ছিল তখন, মানে জামা পরাইতেছে, বাচ্চারা আদর করতেছে, মানে সুন্দর করে একদম একটা মানুষ যেভাবে কথা বলে এইভাবে কথা বলতেছে। তা আমি তখন তারা জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার পড়ি, আমি তখন তারা পড়ি ডাকি যে পড়ি তুমি কি ভালো হয়ে গেলা? ওই তখন হাসে। আমি বললাম তুমি ভালো হয়ে গেলা? তখন হাসে, মানে কিছু বলে না, শুধুই হাসে। তো আমি তখন বুঝছি যে হ্যাঁ ও ভালো হয়ে গেছে, মানে মোটামুটি ও তখন ভালো হয়ে গেছে। এইভাবে সপ্তাহখানিক পরে ও আমারে বলতেছে আমি আমার বাড়ি যাব। তো ওরে আমি বিয়ে করছি আজকে এত বছর হয়ে গেছে, আমার বাচ্চা হয়েছে, তো বাড়ি করতে আমি চিনি না। তখন কিন্তু ও ভালো, মোটামুটি ভালো, সবাই বলতেছে ও ভালো হয়ে গেছে। আমার আব্বা মাও বলে, আমার ফুফুও বলে, ফুফাতো বোনেরাও বলে, বা গ্রামের সবাই বলে ভালো হয়ে গেছে। কিন্তু এখানে আরেকটা বিষয় আপনাকে বলে রাখে, ও ভালো হয়ে যাওয়ার পরে কিন্তু কবিরাজি করা ছেড়ে দিয়েছে। ও যখন ভালো হয়ে গেছে তখন থেকে ধরেন ওরা যতভাবেই কবিরাজি করতে বলতো, আমার ফুফু বলতো রুগী দেখার জন্য, ও আর রুগী দেখবে না, ও আর দেখেও না। তো আমার আব্বা বলছে জোরাজোরি করার দরকার নাই, ওর সঙ্গে যেটা ছিল এটা মনে হয় চলে গেছে, যেহেতু ওর সঙ্গে যেটা ছিল এটা চলে গেছে, তাহলে ওরে নিয়ে আর জোরাজোরি করে না, ওর নিয়ে জোরাজোরি করার প্রয়োজন নাই। তা আমরা বলে আমি আমার বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার কথা বলার পরে আমরা তখন কি করলাম, আমার আব্বা সহ আমাদের গ্রামের আরো 8-10 জন মিলে আমরা একটা গাড়ি ঠিক করলাম ওর ঠিকানা অনুযায়ী। ওর ঠিকানা অনুযায়ী সিলেটের মধ্যেই অনেক দূরে, সিলেটের এক প্রত্যন্ত এলাকায় যেখানে গাড়ি যায় না, আমরা ওই সময়তে আপনার ঘোড়ার গাড়ি দিয়ে গেছিলাম। শেষ পর্যন্ত ঘোড়ার গাড়ি, গরুর গাড়ি দিয়ে ওর গ্রামের বাড়িতে গেলাম। এবং গ্রামের বাড়িতে যাওয়ার পরে জানতে পারে ও বিগত প্রায় 6 বছর আগে বাড়ি থেকে চলে আসছে। ওর মা আছে, ওর বাবা আছে, এবং ওর আরো ভাই বোন আছে। সবাই বললো ও 6 বছর আগে বাড়ি থেকে চলে গেছে। মানে চলে গেছে তার কারণ হচ্ছে ওর সঙ্গে একটা পরী ছিল, ওর সঙ্গে একটা পরী ছিল, ওই পরীটা ওর সঙ্গে আছে, এবং পরীটা ওকে প্রতিদিন ওকে খাবার দেওয়া যেত, ওই বিরক্ত করতো, ওরে ফুল দেওয়া যেত। এরকম ভাবে পরীটা আছে। তারা অনেক হুজুর কবিরাজ অনেক দেখাইছে, ও এই ভালো তো এই খারাপ, এই ভালো তো এই খারাপ। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে ওরে পরীতে নিয়ে গেছে, এবং তারাও আর তার খোঁজে নেয় চলে যাওয়ার পরে। তো তখন সে তার বাড়িতে আসছে। তা আমি যখন তারা জিজ্ঞেস করি পরী তোমার সঙ্গে আমার মানে বিয়ে হয়েছে, তুমি আর আমি একসঙ্গে ছিলাম, এর কোনো স্মৃতি কি তোমার মনে আছে, তোমার কি কিছু মনে হয়? ও তখন হাসে, মানে আমি যখন এগুলো ওরে বলি না, ও তখন হাসে, শুধু হাসে। মানে তুমি যে পাগল ছিলা, বটগাছের নিচে বসেছিলা, মানুষ তোমাকে খাবার দিত, তুমি খাইতা, তুমি শ্মশান ঘাটে বসে থাকতা, তুমি কবরস্থানে বসে থাকতা, এগুলো বললেও শুধু হাসে। মানে আমার এই কথাগুলোর কোনো যথাযথ উত্তর সে দেয় না, শুধু আমার দিকে তাকায় তাকায় হাসে। এই করতে করতে এই মানে ওর বাড়িতে আমরা ছিলাম কয়েকদিন, ওর বিয়ে শাদী হয়েছে, ওর বাপ মায়ের জানে। ওর নাম ছিল হচ্ছে আঞ্জু, ওর মূল নাম ছিল আঞ্জু, কিন্তু এখন আমি ওকে সেই পরি বলেই ডাকি, এখন আমি পরি ডেকে আঞ্জু কিন্তু ডাকি না।
এবার হলো কি ভাই, এইভাবে ওর বাড়ি থেকে চলে আসার কিছুদিন পরে একটা জিনিস হঠাৎ খেয়াল করে দেখতাম, ও বাচ্চাটারে নিয়েই খালি কান্দে, মানে বাচ্চাটাকে জড়াই ধরে খালি কান্দে, মানে খুব কাঁদে বাচ্চাটাকে জড়াই ধরে। তো এইভাবে বাচ্চা জড়াই ধরে কাঁদে, ওরা বলি এইভাবে কান্না করো কেন? এইভাবে কান্না করো কেন? তুমি কি হয়েছে? তুমি বাচ্চাটি এইভাবে জড়াই ধরে কাঁদো, সবসময় কাঁদো। বাচ্চার নাম রাখছিলাম আমি ওমর, ওমর রাখছিলাম ওর নাম। পরে ও কাঁদে, আমি বলি কাঁদো কেন? পরে বলে আমার একদিন বলতেছে আমার বাচ্চাটারে নিয়ে যাবে। আমি বললাম তোমার বাচ্চাটারে নিয়ে যাবে? এটা কে নিয়ে যাবে? কোথায় নিয়ে যাবে? ও বলে আমার বাচ্চাটারে নিয়ে যাবে ওই আমাদের বাড়ির পিছনে একটা মানে বাঁশের মুরুল আছে আর কি, মানে বাঁশ বাগান আছে। বলে ওই বাঁশ বাগানের ওখানে ওই ওই উনি বসে থাকে, উনি আমার বাচ্চাটারে নিয়ে যাবে, মানে ওই আমার বাচ্চাটারে নিয়ে যাবে। তো আমি বললাম যে তুমি কি আবার পাগল হয়ে গেলা? মানে আমরা যেটা ধারণা করলাম যে মনে হয় ওর ব্রেন আবার বিগড়ে গেছে, মনে হয় আবার পাগল হয়ে গেছে। কারণ কথাবার্তা যা বলতেছে তা কোনোটাই লাইনের বলে না, সব বেড়ানি কথাবার্তা বলতেছে। তা আমরা মনে করলাম যে মনে হয় পাগলই হয়ে গেছে, তাই না হলে এরকম উল্টাপাল্টা বলবে কেন? তখন আমি বললাম যে তুমি কি বলো এগুলা, মানে কি সব উল্টাপাল্টা কথা বলো? বাড়ির পিছনে বাস বাগানের মধ্যে উনি আসে, সে আমার ছেলে নিয়ে যাবে, সে কে? ও শুধু আমার দিকে তাকায় থাকে আর কান্দে, খুব কাঁদে, কাঁদে ও আমার বাচ্চাটা নিয়ে যাবে। এরকম করতে করতে একদিন হলো কি মাগরিবের আগ মুহূর্তে, মানে মাগরিবের আজান দিব ওরকম ভাবে কিছুক্ষণ আগে বাচ্চাটা শুয়ে আছে ধুলির মধ্যে। ও ধুলি থেকে দেখলাম বাচ্চাটা কোলে নিয়ে কই জানি যাইতেছে। আমি তখন উঠানের মধ্যে বাঁশ দিয়ে কি একটা কাজ করতেছি, যখন যাইতেছে দেখলাম, আমি চিন্তা করলাম কি ও যায় কই। আমি তখন ওর পিছনে পিছনে গিয়ে দেখি যে ও বাঁশমুরের ভিতরে ছেলেটারে রাইখা মানে শোয়াইয়াও চলে আসতেছে, মানে বাঁশের যে মুরুল আছে মুরুলের ওখানে বাচ্চাটা রাইখে চলে আসতেছে। এবং ওই অবস্থার মধ্যে আমি হাত চেপে ধরছি, ধরার পরও জায়গায় জ্ঞান হারিয়ে ফেলছে, অজ্ঞান হয়ে গেছে। তো অজ্ঞান হয়ে যাওয়ার পরে পরে বাড়িতে আমি চোখে মুখে পানি দিলাম, তখন ওর জ্ঞান আসছে। আমি বললাম কি হয়েছে? ও আমার বলে কি হয়েছে? আমি বললাম যে তুমি বাচ্চাটারে এই বাঁশ গাছের নিচে বাঁশের মুরুলের ওখানে রেখে এসছো কেন বাঁশ বাগানে? ও বলে কই আমি বাচ্চা বাঁশ বাগানে রেখে আসছি, আমি তো এখানে বসেছিলাম, এখান থেকে আমি অজ্ঞান হয়ে গেছি। মানে ও যে বাচ্চাটার ওইখানে রেখে আসছে তার কোনো স্মৃতি বা মেমোরি তার কিছুই মনে নাই। পরে যেহেতু তার সঙ্গে যেটা ছিল এটা তো আর এখন তার সঙ্গে নাই, এবং তাকে বিভিন্নভাবে বিরক্ত করতেছে। পরে আমার পরিবার মিলে সিদ্ধান্ত নিল যে না, আমরা ওরে তাবিজ পরে ওর শরীর বন্ধ করে দিব। ওর শরীর যদি বন্ধ না দিয়ে দিই তাহলে আর এই ধরনের সমস্যাগুলো হবে না। পরিবারের মানুষরা তখন মিলে তার জন্য তাবিজ আনা হলো হুজুরের কাছ থেকে। আইনা ওর শরীরে তাবিজটা পরালাম, পরাইয়া ওর শরীর বন্দনা দিলাম। কিন্তু ওর শরীর বন্দনা দেওয়ার পরেও ওইভাবে কোনো কাজ হচ্ছে না। শরীর বন্দনা দিচ্ছি তারপরেও একই ঘটনা ঘটতেছে। ওই ধরেন এই বাচ্চাটারে মাঝে মাঝে ওই মানে নিজে দিয়ে চলে আসে, ওইখানটার মধ্যে নিজেই দিয়ে চলে আসে, বাঁশবাগানের ওখানে নিজেই দিয়ে চলে আসে। তাবিজ তোমার অনেক কিছুই করলাম, অনেক হুজুরের কাছে গেলাম, বাট কোনোভাবেই কোনো কিছু কাজ হলো না। এইভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হলো কি, ও আর আমি শুয়ে আছি রাতের বেলায়। তো রাতের বেলা ও আর আমি শুয়ে আছি, সকালবেলা তখন হঠাৎ করে চিৎকারের শব্দ শুনে আমার তখন ঘুমটা ভাঙছে। মানে বাড়ির মধ্যে কেমন জানি একটা হট্টগোল একটা ভাব, সবাই চিল্লাচিল্লি করতেছে। কি ব্যাপার, সবাই এরকম চিল্লাইতেছে কেন? সকালবেলা আমার ঘুম ভাঙছে। তখন আমি কিন্তু বাড়িতে কাজ বাজ করি, আবার দোকানও চালাই, কাজও করি, মানে সব একসাথেই করি। তো কি হয়েছে, তখন আমি উঠছি, ওইটা আস্তে আস্তে করে আপনার দিলাম যে আমাদের বাড়ির পিছনে যে বাঁশ বাগান আছে, ওই বাঁশ বাগানে ছেলে মেয়ে মানে পুরুষ সবাই ওখানে গোল হয়ে আছে। আমি তো আমার বাচ্চারাও পাইনি, আমার ওয়াইফকেও পাইনি, তারা কিন্তু খাটে ছিল না। দৌড়ে ওখানে গেলাম, যে দেখি আমার বউ ওখানে বসে বসে কান্না করতেছে, একটা বাঁশ ধরে ওই বসে বসে কান্না করতেছে, বিলাপ করে কান্না করতেছে। তো মারে বললাম যে মা কি হয়েছে? মা বলে কি হয়েছে, জিগা তোর বউরে জিগা কি হয়েছে? আমি বললাম পরি কি হয়েছে? ওই তখন আমার জড়াই ধরে চিৎকার করে বলতেছে আমারও মোড়ে তো নিয়ে গেছে, আমারও মোড়ে তো নিয়ে গেছে, আমারও মোড়ে নিয়ে গেছে। তাই বললাম তোমারও মোড়ে কে নিয়ে গেছে? বলে ওই বেটি এটা বলে। তা আমি বললাম ওই বেটি কে নিয়ে গেল? পরে বলে আমারও মোড়ে নিয়ে গেছে। আবার চিৎকার করে কান্না করতেছে। এখানে তো গ্রামের সবাই আছে, গ্রামের সবাই তখন গোল হয়ে বসে আছে, সবাই বলতেছে কি হয়েছে? পরে আমি তো আমার ছেলে কই, ছেলের কি করছো? ও তো সবসময় বাচ্চারা এনে কবর মানে এখানে শোয়াই দেওয়া যাইতো আপনার বাঁশ গাছের নিচে। তা এখনই ওর কি করছো ও কইতে পারে না, আমাদের বাচ্চা নাই। শুধু আমার একটা কথাই বলে উনি নিয়ে গেছে। যাক, আমরা তখন আস্তে আস্তে মানুষজন সব সরাইলাম, বাচ্চারা তো আর পাইলাম না। না পাইয়া ঘরের ভিতরে আইলাম, ওরে বসে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করতেছি যে পরি আমার কাছে সত্যি করে বলো যে বাচ্চাটা কই, তুমি বাচ্চাটার কি করছো, বাচ্চাটা কোথায়? আমার বলে বাচ্চা তো নিয়ে গেছে। তাই আমি বললাম বাচ্চা নিয়ে গেছে, কে নিয়ে গেছে? ওই ঘুরে ফিরে একই কথা, উনি নিয়ে গেছে। উনি যে নিয়ে গেছে উনি কে? এখন আমি মনে করতেছি যে নাকি ওই পীর সাহেবটা যিনি আমাকে স্বপ্নে দেখাইছে
যার মাজারে আমি গিয়েছি উনি নিয়ে গেল কিনা। তখন আমি বললাম যে উনি কি নিয়ে গেছে, পুরুষ না মহিলা? বলে মহিলা। আমরা বললাম মহিলা নিয়ে গেছে। আমি বললাম পুরুষে নিয়ে যাওয়ার কথা, মহিলা নিবে কেন? ও বলে মহিলা। তখন ভাই বাচ্চাটা না পাই আমরা তখন পাগলের মতো হয়ে গেলাম। দুধের বাচ্চা হঠাৎ করে কই চলে গেল, ওরে আর পাওয়া গেল না। এবার আস্তে আস্তে করে আমরা এই দিক সেদিকে খোঁজ খবর পাঠাইলাম, নাকি ও কি করছে না করছে, না বাচ্চাটারে পাই না। এবার কবিরাজের বাড়িতে ধরেই আসি, এমন কোনো কবিরাজ নাই। মানে আমার বলতো তখন ভালো, আশেপাশে যত কবিরাজ আছে, যত কোনার আছে, আপনার যত মানে বৌদ্ধ ধর্মের, হিন্দু ধর্মের, খ্রিস্টান ধর্মের, সব ধর্মের কবিরাজদের কাছে, তান্ত্রিকদের কাছে তখন ধরেই আসি। সব তান্ত্রিকটা একই কথা বলে যে না ওরে পাওয়া যায়নি, মানে নাই। সবাই একটা কথাই বলে, মানে ওরে নিয়ে গেছে, ওরে দিবে না। তো কে নিয়ে গেছে? সবাই মাঝে মাঝে কিছু কবিরাজরা বলে পরি নিয়ে গেছে, আবার কিছু কবিরাজরা বলে জিনি নিয়ে গেছে। এক একভাবে এক এক ধরনের কথাবার্তা বলে, ওরে আর আমি পাই না। এই বাচ্চাটার জন্য আমার বউ তখন পুরো পাগল হয়ে গেল। পাগল হয়েছে যে হয়েছে, কঠিনভাবে পাগল হয়ে গেছে, মানে একদম পুরো পাগল হয়ে গেছে। ওর আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই, কোনো গুণ নাই, কোনো কিছুই নেই, শুধু কান্না করে, শুধু কান্না করে। তখন আমি বললাম যে এইভাবে কান্না করে তো কোনো লাভ নাই, বাচ্চা যেহেতু নিয়েই গেছে, বাচ্চাকে তো আমরা কোনো না কোনোভাবে পাবো, বা আল্লাহ যদি আমাদের ভাগ্যে রাখে আমাদের বাচ্চা আমাদের কাছে ফিরে আসবে, কান্নাকাটি করে তো লাভ নেই। না, ওর কান্না কোনোভাবে থামাইতে পারি না। ও কান্না করতে 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 সেম আবার আগের মতো পাগল হয়ে গেছে। আগে যেরকম পাগল ছিল একেবারে সেম ভাবে আগের মতো আবারও পাগল হয়ে গেছে। আগের পাগলামি তো সে পাগলামি করতো না, শান্ত থাকতো। এবার সে প্রচুর পাগলামি করে, তার পায়ে শিকল দিয়েও বেঁধে রাখা যায় না। ও করে কি, বাঁশ গাছে গিয়ে মানে বাঁশ বেয়ে বেয়ে বাঁশ গাছের মাথা উড়ে বসে থাকে। তো একটা গ্রামের বউ, একটা বাড়ির মেয়ে এবং তার বাবা মা তারাও আসে, তারাও চেষ্টা করে ভালো করার জন্য, আমার শ্বশুর শাশুড়ি তারাও আসে, বাট কোনোভাবে আর কাজ হয় না। ও করে কি, এই বাঁশ গাছের ভিতরে ঢুকবে এবং ঢুইকা মানে কেক দিয়ে একদম বাঁশ গাছের উপরে, একদম উপরে উঠে ওইখানেও বসে থাকে, মানে সম্পূর্ণ পাগল আর কি। এক কথায় বলতে গেলে বাঁশ গাছ থেকে ও সকালে উঠে আমরা রাতে ওরা নামাই আনি ওইখান থেকে, বিকেলবেলা নামাই আই না, ঢাল ভাত করে খাওয়াইয়া পায়ের মধ্যে শিকল দিয়ে তারপরে শোয়া রাখি। এই করতে করতে অনেকগুলো দিন কেটে গেল, মানে কোনোভাবে আমি আর ওরা পাইলাম না। না পাওয়ার পরে একটা সময় হলো কি, আমাদের এলাকাতে, আমি তখনও পানের দোকান করি, আমিও করি, আমার আব্বাও পানের দোকান করে। তখন আমাদের এলাকাতে আপনার অনেক দূর থেকে কিছু হুজুর আসছিল, যারা হচ্ছে আপনার তাবলিগ যাদেরকে বলে আর কি, তাবলিগ জামাতের মতো। তো একদিন আমি দোকানে বসে আছি, পান বিক্রি করতেছি, তারা আমার নামাজের জন্য রাখছে যে ভাই চলেন আসরের নামাজ পড়ে আসি। পরে আমি দোকানটা বন্ধ করে তাদের সঙ্গে আসরের নামাজ পড়তে গেলাম। আসরের নামাজটা আদায় করার পরে তারা বললো যে আমরা মসজিদে একটু আলোচনা করব, আপনারা যারা ফ্রি আছেন, যাদের কাজ নেই, এখন তো বিকালবেলা, আপনারা যারা ফ্রি আছেন, যাদের কাজ নেই তারা একটু বসেন, আর যাদের কাজ আছে তারা চলে যান। যাদের কাজ আছে তারা বসে থেকে না, আপনারা গিয়ে কাজ করেন, আর যারা ফ্রি আছেন বিকেলের সময়টা তারা বসেন, আমরা একটু দিনই আলোচনা করব। তখন তারা করলো কি, ওই জায়গাটার মধ্যে দিনই আলোচনাতে বসছে। তো দিনই আলোচনা করতেছে আমিও তখন তাদের সঙ্গে ওখানে বসে আছি, আমি দোকান খুলিনি আর বিকেলবেলা যাইনি। এবং তাদের কথাবার্তা আমার কাছে এতটা ভালো লেগে গেছে যা বলার মতো না, মানে তাদের আচার আচরণ, কথাবার্তা সবকিছু আমি ভীষণ রকমের মানে আমার ভালো লেগেছে। লেগে যাওয়ার পর আমি চিন্তা করলাম যে আমি তাদের সঙ্গে চিল্লায় যাবো, বা তারা যেরকম যায় তাবলিকে আমি এরকম তাবলিকে যাবো। আব্বারে জানাইলাম, আব্বা আমারে বলে এসব করার দরকার নেই, সব ভালো না। তো ঘরের মধ্যে বউ তো একটা পাগল, বাচ্চাটাও হারিয়ে গেল। ওই নিরাশা থেকে, ওই দুঃখ থেকে আমি তখন তাবলিকে চলে যাই। আমি প্রথম যাই হচ্ছে আপনার 2 মাসের জন্য চলে যাই। আপনাদের কুমিল্লা, চিটং বা বিভিন্ন জায়গায় আমরা 2 মাস ধরে মসজিদে থাকি। 2 মাস পরে এই তাবলিগ আমার এতটাই ভালো লেগে গেল, আমি 2 মাস পরে এসে 21 দিন পর্যন্ত বাড়িতে ছিলাম আমার ওয়াইফের সঙ্গে, পরির সঙ্গে। এবং 2 মাস পরে আমি পুনরায় আবারও সেই তাবলিগে চলে যাই। এরপরে যখন তাবলিগে যাই, মানে এটা হচ্ছে আপনার 2 মাস পরের কথা বলতেছি, ওখানে তাবলিগে যাই। তো তাবলিগে যাওয়ার পরে ওইখানেও আমার বাদে কেন জানি আমার ভিতরে মনে হয় যে তাবলিগটা করলে মনে হয় আমি আমার ছেলেটারে পাবো, মনে হয় তাবলিগের মাধ্যমে আমার ছেলেটারে মনে হয় আমার পাওয়া যাবে, এরকমটা আমার কাছে মনে হয়। এভাবে আমি পুরো তাবলিগের উপরে ডিপেন্ড হয়ে গেলাম, মানে পুরো তাবলিগ, আমার আর কোনো কিছুই নেই, শুধু তাবলিগ করি, জামাত করে তাবলিগ করি, বাইরে থাকি, বাড়িও আসি না, ঘরেও আসি না। আমার বই দোকানদার, পান দোকানদারি করে বহু কষ্টে পরিবার চালাইতেছে, পরিবার চলতেছে, কিন্তু আমি পরিবার দিকে কোনো খেয়াল নেই। এইভাবে দীর্ঘ প্রায় আপনার 6 থেকে 7 বছরের মতো আমি বাইরে থাকি, শুধু বাইরে। 6-7 বছর পরে আমরা চিটাগংয়ের একটা মসজিদে, চট্টগ্রামের একটা মসজিদে তখন আমরা এই তাবলিগের জন্য যাই। আমরা টোটাল 6 জন তাবলিগের জন্য যাই, এবং তাবলিগে গেলে ওইটার পাশে একটা ইতিমখানা আছে, মানে যেখানে আমরা তাবলিগটা করি ওই তাবলিগের পাশে একটা ইতিমখানা আছে।
তো ওই এতিমখানার মধ্যে আমরা তখন সবাই মিলে যাই যে এতিম বাচ্চাগুলো দেখবো, হুজুরদের সঙ্গে কথা বলবো। ওই এতিমখানার দিকে এতিম বাচ্চাটির কাছে যাওয়ার পরে হঠাৎ করে সেখানে একটা বাচ্চা দেখে আমার বুকের ভিতরটা কেমন যেন একটা মোচড় দিয়ে উঠছে। মানে ওই বাচ্চার চেহারাটা অবিকল, আমার মানে মনে হলো যেন আমার মতো, মানে আমার ফটোকপি এরকম মনে হলো। নিজের সন্তানের চেহারা দেখলে তো চেনা যায় যেটা আমার সন্তান, কারণ সন্তানের চেহারার সঙ্গে কিন্তু বাবার চেহারার একটা ভালো মিল থাকে। এই ছেলেটাকে দেখেই মনে হলো যেটা আমার ছেলে, মানে আমার চেহারার চেহারা। অবাক করা বিষয়, সবচেয়ে অবাক করা বিষয় হলো এইটা যে আমি যখন বাচ্চাটাকে জিজ্ঞেস করলাম যে তোমার নাম কি, ও বলল ওর নাম ওমর। ওর নাম ওমর। ওমর বলার পরে আমার তখন মানে ভিতরটা একটা কাঁপ দিয়ে উঠছে, আর কি ব্যাপার, এই নাম ওমর। পরে এখানে যে মাদ্রাসার প্রিন্সিপাল আছে ওনার সঙ্গে কথা বললাম, উনি বলে এটার অনেক কম বয়সে এক মহিলা নাকি দিয়ে চলে গেছে, এক মহিলা দিয়ে চলে গেছে এবং এরপর থেকে সে মাদ্রাসার মধ্যে আছে। আমি বললাম হুজুর এটা আমার ছেলে। উনি বলে হ্যাঁ আপনার চেহারার সঙ্গে অনেক মিল আছে। ইতিমধ্যে আমি তখন আমার ওয়াইফকে খবর দিলাম, আমার আব্বা মা তখন আমার ওয়াইফকে নিয়ে আসছে। আমার ওয়াইফ তো আমার ছেলেকে দেখে জড়াই ধরে কান্না শুরু করে দিছে। আমার ওয়াইফ বারবারই বলতেছে যে এটা আমার ছেলে, এইটা আমারই ছেলে, এবং সে এটারে জড়াই ধরে কান্না করতেছে। এবং আমি তো পাগল, তখন একটু মোটামুটি একটু ভালো হয়েছে, আধা পাগল আধা ভালো ওই অবস্থার মধ্যে। পরে বাচ্চাটা আমরা নিয়ে যাবো এবং আমি হুজুরকে বললাম যে আপনি প্রয়োজন আমার সঙ্গে বাচ্চাটার পরীক্ষা নিরীক্ষা করান, ডাক্তারি কোনো পরীক্ষা যে আমার বাচ্চা কিনা। পরে বলে না আপনার বাচ্চা কিনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই, আপনি যদি বাচ্চাটাকে এখান থেকে নিতে চান, আমরা যেভাবে বাচ্চা অনেককেই দিয়ে থাকি, আপনি যদি নেন আপনাকে আমরা ওভাবে দিব, আপনি নেবেন কিনা। আমি বললাম হ্যাঁ আমি নিতে চাই। তখন তো ওই কাগজপত্র করে বাচ্চাটা আমাকে দিয়ে দিল। এই ছেলেটাকে আমি তখন নিয়ে আসছি ঘরে এবং আমি হুজুরকে বললাম যে আপনি যে তার নামটা ওমর রাখলেন, কিভাবে রাখলেন? বলে আমাদের কাছে মনে হলো যে ওর একটা নাম দেওয়া দরকার, আমরা একটা নাম দিয়েছি ওমর। এবং ওকে যে মহিলা দিয়ে গেছিল সেই মহিলার ঠিকানা খুঁজতে গিয়েও তারা কোনো কিছু পায় নাই। ওই মহিলার ঠিকানা যা দিয়েছিল তাও ছিল ভুয়া, মানে মিথ্যা ঠিকানা দিয়েছিল। পরে বাচ্চাটার বাড়িতে নিয়ে আসছে, আনার পরে আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আমাদের ছেলে ঘরে আসছে। প্রথম আমরা এই জিনিসটা বুঝতে পারি নাই, বুঝতে পারি নাই 2 থেকে 3 দিন যখন আমাদের সঙ্গে ওরা আমরা শোয়াইতাম, আমার বউ বাচ্চা পাওয়ার পরে কিন্তু মনে হয় যেন 90% ভালো হয়ে গেছে, ওর পাগলামি পুরো ভালো, 90% ভালো। তো ও মাঝখানে ঘুমাইতো, আমি এক পাশে আমার বউ এক পাশে ঘুমাইতাম। রাতের বেলা একদিন হঠাৎ করে মানে মধ্যরাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভেঙে যাওয়ার পরে আমার বউ নাকি এর আগেও কয়েকবার দেখছে কিন্তু আমার বলে নাই, বাট সেদিন আমি প্রথম দেখলাম আমার বউটা আমার ছেলেটা কি জানি খাইতেছে, মচর করে বসে বসে খাইতেছে। বয়স কত হবে আপনার, ধরেন 8 বছর হবে, 7-8 বছর এরকমই, বসে বসে কি জানি খাইতেছে। তাই আমি বললাম ওমর কি খাও বাবা, কি খাও? কিছু বলে না, হাসে। আমি বললাম কি হাসো কেন বাবা, কি খাও? তাহলে দেখাইলো মুখের মধ্যে ওর আপেল কি বলে আঙুর, ফ্রেশ আঙুর। তা আমার ঘরে তো কোনো আঙুর নেই, মানে পুরো ঘরে কোনো আঙুর নেই, আমি কোনো আঙুর আনিও নাই, তার মুখের মধ্যে আঙুর কোত্থেকে? আমার বউরে ডাক দিলাম, এই বউ উঠো তো, দেখো তো আঙুর খাই কোত্থেকে? আমার বউ বলে তুমি কি আজকে দেখছো? আমি তো এরকম অনেক দিনই দেখছি ওই রাতের বেলায় ফল খায়, ওর ফল জানি কে দেয়। তাই আমি বললাম যে বাবা তোমার ফল কে দিছে? বলে আমার বউ। আমারে বলে আমার বউই দিছে। তা আমি বললাম তোমার কি বিয়ে হয়েছে? বলে হ বিয়ে হয়েছে, তো আমি বিয়ে করছি, আমার বউ আমারে দেয়। কি বলো তুমি বিয়ে করছো, তোমার বউ তোমারে দেয়? তখন আর এই বিষয়টা মানে আপনার করতে পারলাম না, মানে বুঝতে পারলাম না। না বুঝার পরে এই রাতটা কেটে গেল। সকালবেলা তখন আব্বা আমার সাথে আলোচনা করলো, আমার আব্বা তো তখন রেগেই গেছে। এই তোর সংসার নিয়ে আমি আর কথাই বলতে চাই না, তোর সংসারে জিন ভূতের কাহিনী, শুধু জিন ভূত, এই সংসার নিয়ে আমি আর কথা বলতে চাই না। আব্বা রেগে গেল। আমার মা তখন বিষয়টাতে গুরুত্ব দিল, দেওয়ার পরে মা বললো একটা কাজ কর, শরীর বন্দনা দিয়ে দে। ওই একইভাবে আমার বউর যেরকম শরীর বন্দনা তাবিজ জানতাম, আমার ছেলের ওয়াইনে তাবিজ দিতাম। এখন কি তাবিজের দোষ না অন্য কি দোষ জানি না, ওই তাবিজ কোনো কাজ করে না। তাবিজ পড়াইতাম, তাবিজ কোনো কাজই করে না। এবং মাঝে মাঝে ওইখানে আমরা স্কুলে ভর্তি করাইতাম, স্কুলে যাইতো, ও কার সঙ্গে যেন কথা বলে। তো মাদ্রাসা মানে স্কুলের যিনি শিক্ষক আছে ওনাকে যদি বলে যে আমার ছেলে কার সঙ্গে, মানে ওনারাই বলে যে আপনার সঙ্গে ছেলে কার সঙ্গে যেন কথা বলে, এখন যদি জিজ্ঞেস করি ও বলে ওর বউর সঙ্গে কথা বলে। এরকম করে দীর্ঘদিন কেটে গেল। একদিন হয়েছে কি ভাই, শুক্রবার ছিল, আমি জুমার নামাজে গেছিলাম। জুমার নামাজ পড়ে আমি তখন বাড়িতে আসছি। আসার পর আমার বউ বলতেছে দেখো তো মোটা কোন দিকে গেছে, ওই কোন দিকে গেছে দেখো তো। তাই আমি ওর খোঁজার জন্য বেরিয়েছি। বেরোয়ার পরে আমার বাড়ি থেকে মোটামুটি অনেক দূরে একটা বিটার মতো আছে, ওই বিটার উপরে ওই একটা মেয়ের সাথে বসে আছে। মেয়েটা খুবই সুন্দর। আমি দূর থেকে দেখলাম আর কি যে একটা মেয়ের সঙ্গে বসে আছে। মেয়েটা সাদা পোশাক পরে আছে, খুবই সুন্দর চেহারা। আমি যখন আস্তে আস্তে করে আমি মনে করলাম যে এটা সম্ভবত আমাদের গ্রামেরই কোনো মেয়ে হবে এরকম। তা
আমি ওই দিক থেকে আসতেছে, ওর ভিটাটার কাছাকাছি আসার পরে ধরেন আমি তো ডাইনিং রুমে তাকাইতেছি, উপর নিচে তাকাইতেছি, নিচের দিকে তাকাইতেছি, হঠাৎ করে দেখি যে মেয়েটা নাই। তখন আমি এখানে আসলাম, এসে বলি বাবা কি করে এখানে? বললাম আমার বউর সাথে কথা বলি। আমি বললাম তোমার বউ কই? বলে তো চলে গেছে। কেন চলে গেছে? বলে তুমি যে আসছো। ও বলতেছে তুমি আসতেছো তাই চলে গেছে। কি ধরনের কথা বলে? পরে আমি বললাম যে বাজান এগুলো কি বলো, তুমি কি বলতেছো যে তোমার বউ তোমার কাছে আসে, তোমার এখনো বিয়ের বয়স হয়েছে? ও বলে না আমি তো অনেক আগেই বিয়ে করছি। এরপরে হলো কি, আমার বাড়িতে আবার এই জিনিসগুলো যখন জানাজানি হয়ে গেল, একজন দুজন করে জানলো, সবাই মনে করে আমার বউটা আমার ছেলের কাছে আসছে। আমার বউর সঙ্গে যে জিনটা ছিল এটা এখন আমার ছেলের সঙ্গে আছে। আমার বাড়িতে আবার মানুষের টল পড়ে গেল, মানুষের আনাগোনা শুরু হলো। এই করতে করতে আস্তে আস্তে করে 1 কান 2 কান 3 কান হতে হতে পুরো এলাকাবাসী জেনে গেল আমার ছেলের 8 বছর বয়স এবং সে একটা জিনকে বিয়ে করছে, মানে একটা পরীকে বিয়ে করছে। দূর দূরান্ত থেকে মানুষ আমার ছেলেকে দেখতে আসে। আমার মনে হয় আমাদের এলাকার এমন কোনো মানুষ নাই যে আমার ছেলের দেখে নাই। সবাই বলে যে ওর সঙ্গে পড়িয়েছে। আমরা কিন্তু অনেক চেষ্টা করছি, হুজুর, কবিরাজ, তাবিজ, তুমান অনেক কিছু দিয়ে ওরা আটকানোর জন্য বা ওর সঙ্গে এটা মানে ওর কাছ থেকে এটা সরাই দেওয়ার জন্য, কিন্তু না, ওর কাছ থেকে আমরা সরাইতে পারিনি। এটা ওর সঙ্গে আসেই। ওরে আমরা স্কুলে ভর্তি করাইছি। এখন স্কুলে একটা মানুষ তো ঘরে এসে পড়তে হবে, ধরো একটা কবিতা মুখস্থ করার জন্য দিল ম্যাডামে, এটা ঘরে এসে তো মুখস্থ করবে। তো ও কই করে, ওইটা মুখস্থ করে না, মানে পড়েই না, ঘরে আমরা পড়তেই দেখি না। ও সকালবেলা গেলে ওইখানে যখন ও মানে ম্যাডামের বলতো পরীক্ষা মানে আপনার এটা কবিতা মুখস্থ বলে ফেলতে পারতো, ওই পরীক্ষা দিত, আমরা কোনোভাবেই দেখি না পড়াশোনা করতে, ঘরে কোনোই পড়াশোনা করে না, কিন্তু পরীক্ষাতে রেজাল্ট ভালো। আরেকটা কথা যেটা আপনি অবাক হয়ে যাবেন, আপনাকে বললে হয়তো আপনি বিশ্বাস করবেন না, ওরে আমরা কোনোদিনও কোরআন শরীফ পড়তে দেখি না, কোনোদিন কোরআন হাতেই নিয়ে নেই। শুধু মাদ্রাসায় থাকতো এবং ওই মাদ্রাসায় দিনবেলা থাকা অবস্থাও কোরআন পড়তো, কিন্তু কোরআনে হাফেজ নয়। ওই হঠাৎ করে কোরআন হাফেজ হয়ে গেল, মানে পুরো কোরআন বলতেছে মুখস্থ করে, মুখস্থ বটবট করে পড়তেছে। কেমনি পড়ে? তোমার কে শিখলে? বলে আমার বউ শিখেছে। আমার বউ আমাকে শিখিয়ে দিছে, আমার বউ আমারে পড়ায়, আমি ওর কাছে পড়ি। তো বলে আমি বললাম যে তোমার বউ কখন আসে? বলে রাতের বেলা, আমি যখন শুয়ে পড়ি তখন ও আসে, আইসা আমারে পড়ায়, আমি ওর সঙ্গে পড়ি। কোনো রাতে মাংস খায়, কোনো রাতে মাছ খায়, আবার কোনো রাতে ফল ফ্রুট খায়, কোনো রাতে মিষ্টি খায়, ও খাইতেই আছে, এমন কোনো রাত নাই যে ওর খাওয়া বন্ধ আছে। তো একটা সময় আমার বউ, আমার মা বাবা যারা আছে সবাই বললো যে না, ওরে আর বিরক্ত না করি, ওর মতো করে ও থাক। তবে এই একটা কথা যে এমনভাবে আমার এলাকাতে ছড়াইছে, মানে তথা সিলেটে ছড়াইছে, সিলেট শহর থেকে মৌলভীবাজার থেকে পর্যন্ত গাড়ি মানে মাইক্রো বাসে করে করে মানুষ আসছে আমার ছেলেকে দেখার জন্য। আচ্ছা, অলৌকিক এক ছেলে যে কিনা পরীকে বিয়ে করেছে, তাও 8 বছর বয়স। এই করতে করতে আমার ছেলের বয়স তখন আনুমানিক 12 থেকে 13 বছর। 12-13 বছর বয়সে তখন আমার মা হঠাৎ করে একটা কাজ শুরু করে দিল। কাজটা বলতে ওরই দিয়ে এক ধরনের ব্যবসা শুরু করেছে। তখন আমাদের পরিবারে একটু অভাব দেখা দিছে। অভাবের কারণে নাকি জানি না, আমার সবার কাছে প্রচলন করতে শুরু করলো, আমার বউর সঙ্গে যেটা ছিল এটা আমার ছেলের সঙ্গে আছে, ওরে লাল কাপড় টাপড় পরাইয়া পেঁচাইয়া ঘরের মানে বারান্দার মধ্যে বসাইয়া আমরা মোর দিয়ে কবিরাজি করতো এবং মানুষকে ভুলভাল বকাবাক্য দিয়ে তারপরে টাকা পয়সা নিয়ে যেত। ওইটা করতে চাইতো না, যখন করতে যেত না আমার মা ওরে মারতো। এই করবি না কেন? ওরে মারতো, মাইরা জোর করে এখানে ওরে বসায় রাখতো। ও আমার কাছে বলতো, আমার মনে আছে, আমার কাছে বলতো আব্বু আমার পরি খুব রাগ করে, আমি যে মানুষকে ধোকা দিয়ে মানুষের সঙ্গে বসে থাকি, এখানে যে আমি বসে থাকি, আমার পরি আমাকে খুব রাগ করে, আমার পরি আমাকে এটা করতে মানা করে, কিন্তু আমার মা তো শোনে না। এবং ও যে মাদ্রাসায় পড়াশোনা করেছে, সে মাদ্রাসার হুজুরের সঙ্গে যখন কথা বলি তখন আমরা জানতে পারি ওর সঙ্গে একটা পরি ছিল, এবং ওরে মাদ্রাসা দিয়ে যাওয়ার পর থেকেই পরিটা ওর সঙ্গে সঙ্গে আছে। হুজুরের অনেক হুজুরেও তার সঙ্গে এই পরিটাকে দেখতে পেয়েছে। আর আমার ছেলে আমাকে বলে যে আব্বা আমি তো দাদিরে মানা করি আমার সঙ্গে এরকম না করার জন্য। ওই ধরনের চারপাশে লাল কাপড় বেঁচে ওর মাঝখানে লাল প্যানা টানা পশায় ওরে দিয়ে এগুলা করতো। আমার মা টাকা কি পরিমাণের কামাইছে চিন্তা করেন। আমার মা সিলেটে বাড়ি কিনছে, শহরে বাড়ি কিনছে, জায়গা সম্পত্তি অভাব রাখে না, আর টাকা যে 2 হাতে ইনকাম করছে। মানুষ ওর বাড়িতে হুমড়ি খেয়ে পড়তো। এই করতে করতে আমার ছেলেটার বয়স তখন প্রায় 14 বছরের কাছাকাছি। 14 বছরের কাছাকাছি হওয়ার পরে একদিন আমার ছেলেটা করলো কি, আমাদের এলাকাতে একটা মাহফিল হয়েছে, মানে মাহফিল বলতে আপনার একটা জলসার মতো আর কি। ওই জলসার মধ্যে গেল, মানে সবার সঙ্গে চলাফেরা করে, ওরকম অত পাশে দিয়ে খুব একটা বেরোতে দেয় না, এরপরে দিন জলসাতে গেছে। এবং ওই দিন জলসাতে যাওয়ার পরে ও আর ভাই ফিরে আসে নাই।
ঘটনাটা প্রায় আপনার 2004 সালের দিকে বলতেছি, 4 কি 5-এর দিকে হবে এরকম। ও বাড়ি থেকে বের হইছে, বের হওয়ার পর আর ফিরে আসে নাই, মানে বাড়িতেই আর আসে নাই। এখন বাড়িতে না আসার পরে আমরা তো অবাক হয়ে গেলাম, কি ব্যাপার, ও কই গেল? মানে আব্বা অবাক, আমরা অবাক, তো আমরা খুঁজতেছি, মানে খুঁজতে পেরেছি। বাড়িতে আসে নাই, পুরো রাত কেটে গেল। 2005 সালের ঘটনা। বাড়িতে আর আসে নাই, না আসার পর ওরে আর পাইলাম না। এবার আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে মাইকিং টাইকিং করি, এখানে ওইখানে খোঁজাখুঁজি করে, না আর নাই। এমন কোনো জায়গায় নেই যে ওরা আমরা খুঁজি নাই। বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকাতে এবং তথা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা ব্যানার পর্যন্ত তৈরি করে দিয়েছি আমার খোঁজার জন্য। আসে নাই, আসে নাই, আসে নাই।